গল্প ভালোবাসার চক্রসীমা। লেখিকা জেনারেটর ফেরদৌসী রিমি। বিয়ের আসরে যখন জানতে পেলাম আমার হবু বর একজন মাফিয়া কিং, তখন আমার রুহু কেঁপে উঠল। সব থেকে বড় কথা, উনি আমার বেস্ট ফ্রেন্ডের প্রাক্তন। যাই হোক না কেন, কোনো মাফিয়াকে অন্তত বিয়ে করব না। কিন্তু আহিয়ান খান আমাকে টেনে হিচড়ে বিয়ের আসরে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে যাচ্ছি, কিন্তু কেউ আমার দিকে এগিয়ে আসছে না সাহায্যের জন্যে। আহিয়ান আমাকে নিজের দিকে টেনে আমার কানের কাছে ফিসফিস করে বলে উঠে, আহিয়ানা, ভুলে যেন তোমার বাবার সব সম্পত্তির দলিল কৌশলে আমার কাছে রেখে দিয়েছি। বেশি বাড়লে কিন্তু তোমাদের কোম্পানি আজকে নিলাম করে দেব। কথাটি শুনে আপনা আপনি চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বাবার স্বপ্নের কোম্পানি আমার জন্য নিলামে উঠবে, তা আমি কখনোই মেনে নিতে পারবো না। কিন্তু তাই বলে একজন মাফিয়াকে কি করে বিয়ে করব? আর সব থেকে বড় কারণ হচ্ছে, এই লোকটা আমার বেস্ট ফ্রেন্ডের প্রাক্তন। এক সময় নিজের সবটুকু দিয়ে এই লোকটাকে ভালোবাসতো আশিয়া। ওকে আমি কি জবাব দিব? উনি আমার হাত ধরে হলের দিকে নিয়ে যেতে লাগলেন। সেখানে বাবা মা দাঁড়িয়ে আছে। বাবা মায়ের মুখের দিকে তাকালাম। কত হাসি খুশি তারা। কিন্তু ওনারা তো জানে না ওনারা কার সাথে তাদের মেয়ের বিয়ে দিচ্ছেন। এই লোকটা যে একটা মাফিয়া। অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে হলে 3 কবুলের মাধ্যমে এক অদ্ভুত বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। বিয়ের আগে আমি জানতাম না আহিয়ান আমার হবু স্বামী। আমি না দেখেই বাবা মার পছন্দের ছেলের সাথে বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু বিয়ের দিন হবু বরকে দেখে যে আমি স্তব্ধ হয়ে যাব, সেটা ভাবেনি। বাবা ধমকের সুরে বলে উঠল, আহিয়ানা, তোমার থেকে আমি এইটুকু আশা করিনি। তুমি হঠাৎ করে বিয়ের আসর থেকে কোথায় চলে গিয়েছিলে? মা, ভাগ্যিস আহিয়ান বাবা সময় মতো তোকে পেয়েছে, না হলে কত বড় অসম্মানের মুখে পড়তাম জানিস। আহিয়ানা, প্লিজ আপনারা আহিয়ানার প্রতি রাগ করবেন না। হয়তো কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল, আমি আছি তো, ওকে সব বুঝিয়ে দিব। এই বলে সকলের আড়ালে আমার দিকে চোখ টিপ দিল। চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল, সেদিকে আমার হুঁশ নেই। আমার বাবা আর মা আমার কাছে এসে বলে উঠল, এ কি আহিমা, তোর চোখে জল? বাবার কথা শুনে উনি বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আসলে আপনাদের ছেড়ে চলে যেতে হবে তো, তাই বোধহয় কান্না করছি, তাই না আহিয়ানা? আমি কিছু বললাম না, শুধু চুপ হয়ে রইলাম। বাবা আমার মাথায় হাত দিয়ে বলে উঠল, আমার লক্ষ্মী মাটা আহিয়ান, বাবা অনেক ভালো ছেলে, তোকে খুব সুখে রাখবে। মাও বলে উঠে, হ্যাঁ রে মা, তুই খুব সুখে থাকবি। আমি উনার দিকে তাকালাম। বাঁকা হেসে সবকিছু এনজয় করছে। আচ্ছা, এই লোকটার কি এতটা অপরাধ বোধ নেই? কত সুন্দর অ্যাক্টিং করে যাচ্ছে সকলের সামনে। যেই লোকগুলো ওকে এত বিশ্বাস করে, সেই লোকগুলোকেই আঘাত করতে এই লোকটা দুইবার ভাববে না। আমার বাবা ওনাকে এত ভরসা করে, আর উনি আমাকে ব্ল্যাকমেল করলো, আমি যদি বিয়েটা না করি তাহলে আমার বাবার কোম্পানির এত খারাপ অবস্থা করবে যে সেই কোম্পানি নিলামে উঠবে। অন্তত আমি বুঝে গিয়েছি উনি আমাকে ভালোবেসে তো বিয়েটা করছেন না। উনার মাথায় অনেক ভয়ঙ্কর খেলা চলছে। বাবা মাকে জড়িয়ে আমি কেঁদে যাচ্ছি মনে হচ্ছে। এরপর থেকে আমার জীবনের উপর নেমে আসবে কালো অন্ধকার। বাবা বলে ওঠে, মারে কাঁদিস না, তুই কাঁদলে তো আমাদের কি ভালো লাগে। আমি তাও মাকে জড়িয়ে কেঁদে যাচ্ছি। আহিয়ানের প্রচন্ড বিরক্ত লাগছে। সব থেকে বেশি বিরক্ত লাগছে আহিয়ানাকে। মেয়েটার সবকিছুতে বেশি বেশি। আহিয়ান, আহিয়ানা, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এখন তো আমাদের যেতে হবে, তাই না? দাদুন অপেক্ষা করছে তো। মা আমাকে জড়িয়ে ধরে কান্নার সুরে বলে ওঠে, ভালো থাকিস মা। আহিয়ান, এইবার আমাদের যেতে হবে। আমার কান্নার বেগ বেড়ে গেল। প্রচন্ড বিরক্ত লাগছে আহিয়ানের, কিন্তু এই মুহূর্তে এসে চায় না কোনো সিন ক্রিয়েট হোক। আমাদের গাড়ি চলল খান বাড়ির উদ্দেশ্যে। উনি গাড়িতে হেলান দিয়ে বসে আছেন। আমি কেঁদেই যাচ্ছি। উনি খানিকটা রাগান্বিত সুরে বলে ওঠেন, লিসেন আহিয়ানা, আমাকে রাগিও না। কান্না অফ করো, না হলে কিন্তু এর ফল খারাপ হবে। আমি থেমে গেলাম, কিন্তু তাও ফুপিয়ে যাচ্ছি। আহিয়ান আর কিছু বলল না। আমাদের গাড়ি খান বাড়ির সামনে থামলো। আহিয়ান প্রথমে গাড়ি থেকে নামলো। আহিয়ান, নেমে পড়ো। আমি বিনা শব্দে নেমে পড়লাম, আর তখনই চমকে উঠলাম। সারি বেঁধে অনেকগুলো মহিলারা গেট থেকে শুরু করে খান বাড়ির সদর দরজা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে আছে। হাতে তাদের ফুলের ডালা। সবাই আমার দিকে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছি। উনি আমার হাত ধরে বাড়ির সদর দরজায় নিয়ে যায়। সেখানেও ঘরভর্তি লোক।
এত মানুষ থাকে এই বাড়িতে। সদর দরজাটা বেশ বড়। উনি হয়তো আমার কৌতূহলটা বুঝতে পেরেছেন, তাই বলে ওঠেন, এরা এই বাড়ির কেউ না, সবাই বাড়ির সার্ভেন্ট। আমি অবাক হয়ে ওনার দিকে তাকাই। এরা সবাই সার্ভেন্ট? সবার পোশাক দেখে তো মনে হচ্ছে না। তখনই একজন বয়স্ক লোক উপর থেকে নেমে আসেন। তার পোশাক জাঁকজমকপূর্ণ, চোখে মোটা ফ্রেমের চশমা, দেখতে হাসি খুশি বেশ। তিনি সবাইকে বলে উঠলেন, আরে কে কোথায় আছো? সানাই বাজাও, ফুলের বর্ষণ করো। খান বাড়ির একমাত্র বউয়ের গৃহপ্রবেশ বলে কথা। ওনার কথার সাথে সাথে আমাদের উপরে ফুলের বর্ষণ শুরু হলো। আহিয়ান বিরক্তিমাখা কণ্ঠে বলে ওঠে, এইসব কেন দাদুন? ও তাহলে এই লোকটা ওনার দাদুন? দাদুন দ্রুত আমাদের কাছে এসে বলে ওঠে, আরে আমাদের ঘরের লক্ষ্মীর প্রথম গৃহপ্রবেশ এইটুকু তো করতেই হবে। তারপর আমার দিকে তাকিয়ে বলে, এই তাহলে আমার নাত বউ? বলতে হবে আমার নাতি চাইয়ে আছে। একদম ঠিক মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে এসেছে। আহিয়ান, আচ্ছা আর কতক্ষণ এইভাবে থাকতে হবে? আমাদের কি আর ভিতরে যেতে দেবে না? দাদুন এসে বলে, বুঝেছি, সব বুঝেছি। আমার নাতির তরস হয়েছে, কখন যে বউকে কাছে পাবে সেই ধান্দা। প্রেমের বিয়ে তো। তখনই আরেকজন মহিলা স্টাফ বলে ওঠে, তার মানে আমাদের ছোট সাহেব ভালোবেসে বিয়েটা করেছেন? দাদুন, তা নয়তো কি? আমি অবাক হয়ে ওনার দিকে তাকাই। পকেটে হাত রেখে নর্মাল ভাবেই দাঁড়িয়ে আছেন। উনি সবাইকে বলেছেন আমরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছি। মানে কি এইসবের? দাদুন আমাদের ভিতরে নিয়ে আসলেন। বাড়িটাও বেশ বড়, যেন একটা রাজপ্রাসাদ। দাদুন আমার দিকে তাকিয়ে বলে, নাত বউ, তোমার নামটা কি? আমি বলে উঠলাম, আহিয়ানা। দাদু এসে বলে উঠলেন, বাবা, বেশ নাম। আমার আহিয়ানা রাহিয়ানা। বাসর ঘরে বসে আছি, কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। সবকিছুই তো ভাগ্যের উপরে ছেড়ে এই বিয়েতে রাজি হয়েছিলাম। তাই বলে একজন মাফিয়াকে বিয়ে করতে হলো। আচ্ছা, আশফিয়া যদি আমাকে জিজ্ঞাসা করে কেন আমি তার ভালোবাসার মানুষকে কেড়ে নিলাম, তাহলে আমি কি উত্তর দিব? তখনই উনি আসেন। আমি কিছু বলবো তার আগে উনি বলে ওঠেন, দেখো আহিয়ানা, বাইরে সবাই জানে আমি তোমাকে ভালোবেসে বিয়েটা করেছি। কিন্তু এইটা সম্পূর্ণই তাদের ভুল ধারণা। মূলত আমি এই কথাটি তাদের মাথায় ঢুকিয়েছি। কিন্তু তুমি একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এই আহিয়ান কখনো কাউকে ভালোবাসেনি, আর বাসবেও না। আমি দাঁড়িয়ে গেলাম। আসলে এই লোকটার মাথায় চলছিল কি? আহিয়ান আবারও বলে উঠল, বিয়ে করেছি বলে ভেবো না আমি তোমাকে ভালোবাসি কিংবা সিনেমার নায়কের মতো জোর করে তোমাকে পাওয়ার জন্য বিয়েটা করেছি। এই আহিয়ান খানের ভালোবাসা পাওয়ার যোগ্যতা এখনো কারো হয়নি, হবেও না। লোকটার কথা শুনে মুহূর্তেই মাথায় রাগ ঝরে বসলো। লোকটা নিজেকে ভাবেটা কি? এই আহিয়ানা কি এতটা সস্তা? আমি তো উনাকে বিয়ে করতে চাইনি। আমাকে বিয়ে করতে বলে পায়েও ধরেনি, উনি তো আমাকে ব্ল্যাকমেইল করে বিয়েটা করতে বাধ্য করলেন। এখন আমাকে এইসব কথা শোনাচ্ছেন। আমি বলে উঠলাম, আচ্ছা মানলাম আমাকে আপনি ভালোবাসেন না, কিন্তু আশফিয়া, তাকে কি আপনি ভালোবাসেন না? আহিয়ান যেন এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল। আহিয়ান বলে ওঠে, আমি একটা কথা একবার বলতেই পছন্দ করি। বললাম না, এই আহিয়ান কখনো কাউকে ভালোবাসেনি আর বাসবেও না। এই বলে আহিয়ান ওয়াশরুমে চলে গেল। এদিকে আমার মাথাটা প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে। এই লোকটা আসলে চাইছিল কি? তখনই উনি ওয়াশরুম থেকে বের হয়ে বলে উঠেন, এত ভেবে কিছু হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমি বলে উঠলাম, নিশ্চয়ই এখন বলবেন বেডে ঘুমাতে পারবে না, ফ্লোরে ঘুমাবে। আহিয়ান বলে ওঠে, না হলে কি তোমার সাথে গিয়ে আমি বেড শেয়ার করব? আমি রাগে ফুসতে ফুসতে বলে উঠলাম, আমারও এত ইচ্ছে নেই ও। আহিয়ান, আমি সিনেমার নায়ক না যে এইসব ডায়লগ ছাড়বো। আমার রুমে আরেকটা অ্যাটাচ করা রুম আছে, সেখানে ঘুমিয়ে পড়ো। এই বলে উনি একটা পর্দা সরালেন। আমি অবাক, এইখানে দেখি দুটো রুম। আহিয়ান, যাও ঘুমিয়ে পড়ো। আমি আর কিছু বললাম না, ফ্রেশ হয়ে পাশের রুমে চলে গেলাম। আহিয়ানে চলে যাওয়ার পরে আহিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। আহিয়ান কিছু একটা ভেবে তার স্টাডি রুমে চলে গেল।
এদিকে আমি ভেবে চলছি কি থেকে কি হয়ে গেল। আমি আহিয়ানা শেখ, সবাই আহি বলেই ডাকে। বাবা মার অতি আদরের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই আমি শান্ত থাকতে পছন্দ করি। আহিয়ানটি আমি চিনি ভার্সিটি লাইফ থেকে, উনি আমার বেস্ট ফ্রেন্ড নাকি বিএফ। এইটুকুই বলেছিল আশফিয়া। তখন আহিয়ান বিদেশে ছিল, সামনাসামনি কোনোদিন দেখিনি। আশফিয়া শুধু আহিয়ানের একটা ছবি দেখিয়েছিল। শুনেছিলাম আহিয়ান নাকি মাফিয়া। তারপর আশফিয়াও বিদেশে চলে যায়। দীর্ঘদিনের আশফিয়ার খোঁজ পেলাম না। কিন্তু বিয়ের দিন যখন হবু বরের জায়গায় আহিয়ানকে দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আচ্ছা, উনি আমাকে কেন বিয়ে করলেন? উনি তো আমাকে ভালোবাসেন না। তাহলে আচ্ছা, আশফিয়ার কি হবে কিচ্ছু ভাবতে পারছি না। এত কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম। এদিকে আহিয়ান গভীর মনোযোগ দিয়ে ডায়েরিতে কিছু লিখে যাচ্ছে। তখনই কেউ তার কাঁধে হাত রেখে আহিয়ান তাকিয়ে দেখে দাদুন। আহিয়ান, দাদুন তুমি এখনো ঘুমানি? দাদুন বলে উঠে, ঘুমাবো কিন্তু দাদা ভাই, আজকে তোমার নতুন বিয়ে হয়েছে, কোথাও বউয়ের সাথে একটি রোমান্স করবে, তা না করে এখানে আঁকিবুকি করছে বেটা পড়েই আর রোমান্টিক। আহিয়ান বলে ওঠে, তাই না? তুমি তাহলে মনে হয় খুব রোমান্টিক ছিলে। দাদুন, তা নয়তো কি? আমাদের আমলে আমার থেকে রোমান্টিক কেউ ছিল রে বেটা? আহিয়ান হেসে বলে ওঠে, বুঝেছি, তুমি খুব রোমান্টিক ছিলে। এইবার আপনি দয়া করে ধরে যান। দাদুন, আর তুই এখানে লেখালেখি করবি? আহিয়ান বলে ওঠে, তুমি তো জানো আমি কেন করি কাজটা। দাদুনের কিছু না বলে মুচকি হেসে দেয়। দাদুন দেখে তো আর বলতে পারবি না। ডায়েরি কি বল। আহিয়ান কি আর কিছু বলতে না দিয়ে দাদুন দ্রুত রুম ত্যাগ করে। আহিয়ান ও মুচকি হেসে ডায়েরিতে আবারও লিখতে শুরু করে। সকালে ঘুম থেকে উঠে দেখি কিছু মেয়ে সার্ভেন্ট আমার দিকে ড্যাপ করে তাকিয়ে আছে। আমি ধরফাড়িয়ে উঠে পড়ি। আমি বলে উঠলাম, আপনারা এইভাবে কি দেখছেন? একজন মেয়ে সার্ভেন্ট বলে উঠে, আসলে আমাদের বড় স্যার পাঠিয়েছে এইসব শাড়ি আর গহনা নিয়ে। আজকে তো বাড়িতে বৌভাত, তাই। আমি বলে উঠলাম, ও আচ্ছা। শাড়িটা বেশ ভারী। আমি নিচে নেমে এলাম। চতুর্দিকে শুধু সার্ভেন্ট আর সার্ভেন্ট। এত বড় বাড়িতে বাড়ির লোকই নেই। আমি এইসব ভাবছিলাম, তখনই দাদুন এসে বলে, আমার আহি দিদি ভাই, কি ভাবছো? দাদুনের কথায় আমি ভাবনার জগৎ থেকে ফিরে আসি। আমি বলে উঠলাম, কিছু না দাদুন, আসলে ভাবছিলাম। দাদুন, ভাবছো যে এত বড় বাড়িতে বাড়ির মানুষ কোথায়? তাই না, আসলে আহিয়ানের ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করে আমার ছেলে আর ছেলের বউ মারা যায়। তারপর তোমার দাদি শাশুড়িও মারা যায়। তারপর থেকে এই বাড়িতে আমরা দুই নাতি আর দাদু থাকি। বলতে বলতে দাদুর চোখ থেকে জল গড়িয়ে পড়লো। আমি বলে উঠলাম, দাদু, আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? দাদু বলে ওঠে, না দিদি ভাই, আসলে পুরনো কথা হঠাৎ করে মনে পড়ে গেল। কিন্তু দিদি ভাই, এবার তোমাকে কিন্তু তোমার এই বুড়ো দাদুর আর তোমার জামাইয়ের দায়িত্ব নিতে হবে। একেবারে পাকা গিন্নি হতে হবে কিন্তু। আমি মুচকি হেসে দিলাম। সংসারের দায়িত্ব কি আর যাকে তাকে দেওয়া যায়? সবাই পারে না এইসব দায়িত্ব নিতে। আহিয়ানের কথা শুনে আমরা উপরে তাকাই। জনাব নিজের ফরমাল ড্রেসে পেয়ে যথেষ্ট হ্যান্ডসাম লাগছে। পরক্ষণেই নিজেকে সামলে নিলাম। ভুলে গেলে চলবে না, উনি আশফিয়ার। আমি বলে উঠলাম, কে বলেছে আমি দায়িত্ব নিতে পারবো না? আহিয়ান বাঁকা হেসে বলে, তো মিসেস আহি, আপনি বলছেন যে আপনি সব দায়িত্ব নিতে পারবেন? আহি অবশ্যই। আহিয়ানা সে পারে না, এমন কোনো কাজ নেই। আহিয়ান, ও রিয়েলি? দাদুন এই তো খান বাড়ির যজ্ঞ বউয়ের মতো কথা। আহিয়ান, উফব দাদুন, সবাই সবকিছু করতে পারে না। আমি কিছুটা ঝগড়ার সুরে বলে উঠলাম, আমি পারবো, সব পারবো। এই বাড়ি, এই সংসার আমার, তাই এর দায়িত্ব আমাকেই নিতে হবে। আহিয়ান অবাক হয়ে যায়, কেননা আহির চোখ মুখে সত্যি সংসারের দায়ভার নেওয়ার একটা প্রচেষ্টা সে দেখতে পাচ্ছে। দাদুন প্রশান্তি হাসি দেয়। আহিয়ান সত্যি এই বাড়ির যজ্ঞ বউকে বিয়ে করে নিয়ে এসেছে। এদিকে আহি একবার যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি, এই সংসারের দায়ভারও আমার। মনে মনে আমি বলে উঠলাম, এই সংসারের দায়িত্ব আমার, আর আহিতার দায়িত্ব যথাযথভাবে পালন করতে জেনে বুঝেছেন মিস্টার আহিয়ান।
দাদুন হাততালি দিয়ে বলে, এই তো আমার জগন্নাথ বউয়ের মতো কথা। আহিয়ান ভাবাশীল ভাবে উত্তর দেয়, বুঝলাম আপনি সব পারেন। তাহলে তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম, যদি তা সময়ের মধ্যে করে দেখাতে পারে তাহলেই মানবো তুমি এই বাড়ির যোগ্য বউ। দাদুন কি দিদিভাই পারবে তো? আমি কনফিডেন্সের সাথে বলে উঠলাম, অবশ্যই পারবো। আহিয়ান, ঠিক আছে, আজকে দুপুরে সব রান্না তুমি আজকে রান্না করবে তার নিজে, কোনো সার্ভেন্ট তোমাকে হেল্প করবে না। আমার মাথায় যেন বাজ পড়লো, এই কেমন চ্যালেঞ্জের বাবা। দাদুনার এইসব কি? দাদু ভাই, দুপুরে অনেক মানুষ আসবে, এত মানুষের রান্না দিদিভাই কিভাবে করবে? মজা করে চ্যালেঞ্জ দিচ্ছ ঠিক আছে, কিন্তু এইসব না। আহিয়ান, দাদুন তুমি জানো আমি যা বলি সিরিয়াসলি বলি। ও যখন চ্যালেঞ্জটা নিয়েছে দেখি সত্যি পারে নাকি। খুব তো বলেছিল এই সংসারের দায়িত্ব নেবে। দাদুন কিছু বলবে তার আগেই আমি বলে উঠলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি যখন বলেছি আমি পারবো তার মানে আমি পারবো। আহিয়ান বাঁকা হেসে বলে উঠে, কিন্তু মনে থাকে যেন কারো সাহায্য নেওয়া চলবে না। আমি জানি ওকে, এতবার বলতে হবে না। ওরে আল্লাহ কোরআনের র তো জানি না, কেমনি কি করবো। আল্লাহ বাঁচাও আমারে। অনেক তো বলে দিলাম পারবো, কিন্তু আমি তো ভাতও ভালো করে রান্না করতে পারি না। মনে মনে দাদুন হাইরে এখন এই বাড়িটা না যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়। আহিয়ান আহির অবস্থা দেখে বাঁকা হাসছে। আমি খেয়াল করলাম লোকটা মিটিমিটি হাসছে, বজ্জাত লোক একটা আমাকে এই অবস্থায় ফেলে হাসা হচ্ছে। আচ্ছা, উনি কি জানেন আমি রান্না পারি না, তাই আমাকে এইরকম একটু ডাস দিয়েছেন। দাঁড়া বেটা, মজা দেখাচ্ছি। বিশাল বড় রান্নাঘরের এক কোণ দাঁড়িয়ে আছি আমি, চারদিকে এত এত সবজি, মাছ, মাংসও মাগো। আমার কি হবে গো? বাবা মার আদরের মেয়ে ছিলাম বলে মা কিংবা বাবাকেও আমাকে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি, কিন্তু আজ সব ওই বজ্জাত বেটার জন্য। কারো হেল্পও নিতে পারবো না তো। আচ্ছা, এইভাবে কি আমি হেরে যাব? না না, এই তোকে হারলে চলবে না, ওই মাফিয়াটার কাছ থেকে তো হারলে একেবারেই চলবে না। ও, কিন্তু করবোটা কি? না, এত ভাবলে চলবে না। তুই শুরু কর, পেরে যাবি। আমি প্রথমে পেঁয়াজটা নিলাম। পেঁয়াজ কোনো রকম কাটতে পারি। ঈশ্বরে পেঁয়াজ কেটে যাচ্ছি আর চোখ থেকে পানি বেরোচ্ছে। আল্লাহ, চোখ ঝাপসা দেখছি। এই পেঁয়াজের না দুনিয়ার পানি পড়ে চোখ থেকে। কিন্তু এখন কি করব? তখনই দাদুন এসে বলে উঠে, আমি কি কোনো সাহায্য করব? দিদি ভাই, আমি বলে উঠলাম, আরে দাদুন আপনি এখন আসতে গেলেন কেন বলুন তো। দাদুন এসে দিয়ে বলে উঠে, তেমন কিছু না দিদি ভাই, আসলে আমি বুঝেছি তুমি রান্না পারো না। আমি মাথা চুলকিয়ে বলে উঠলাম, আসলে? দাদুন হুহা করে হেসে বলে উঠেন, আমি কিন্তু আদি যুগের শাশুড়ি না, বুঝেছ? তোমার দাদুন হই, বলতে গেলে তোমার পুরো ভাই। আর ভাইয়ের কাছ থেকে কি কিছু লুকাতে হয়? এত হেজিটেট হইও না দিদি ভাই। আর আজকালের মেয়ে রান্না না পারাটাই স্বাভাবিক। আমি বলে উঠলাম, কিন্তু উনি আবার আমাকে আন্ডার এস্টিমেট করবে। উনি বলবে আমি রান্না পারি না, তার মানে আমি সংসারের দায়িত্ব নিতে পারবো না। দাদু এসে বলে উঠলেন, আমি আছি কি করতে, আজকে রান্না হবে, তাও আমাদের বাড়ির যোগ্য বউই রান্না করবে। আহি মানে? দাদু, আমি তোমাকে সব নিয়মাবলী বলে দিব, শিখিয়ে দিব। তারপর দেখবো কিভাবে আমার নাতি আমায় আহি দিদি ভাইয়ের দোষ ধরে। আহি দাদুন, আপনি রান্না পারেন? অবাক হয়ে দাদুন গ্রামের ছেলে ছিলাম, দিদি ভাই একটু একটু পারি, বুঝেছ? আমি খানিকটা মেয়ে যাওয়া গলায় বলে উঠলাম, কিন্তু উনি বলেছেন কারো হেল্প নেওয়া যাবে না। দাদুন, দিদি ভাই এড়ে রাখো তো, আমার নাতিটার কথা এখন বাইরে গেছে। ওই সুযোগ চটপট তোমাকে শিখিয়ে দেই আর আমার আহিদি ভাই খুশি রান্নাটা করে ফেলত। দাদুনের কথা শুনে হেসে দিলাম। এদিকে আহিয়ান গাড়িতে বসে পড়ে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। এই বিয়ের জন্য তো আর তার কাজ ঘেসে ফেলে রাখতে পারে না। তার যে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। ডাইনিং টেবিলে সার্ভেন্টদের সাথে আমিও খাবার রাখছি। দাদুনের সাহায্যে প্রায় সবগুলো পদই রান্না করতে সক্ষম আছি। এখন কোনো সমস্যা নেই। কিন্তু ওই লোকটা কোথায়? উনি না থাকলে আমার প্লেনটাই তো বেঁচতে যাবে।
সকালে আমাকে অপদস্থ করা সকলের সামনে, তাই না? ইচ্ছে করে বেটা আমাকে এই চ্যালেঞ্জ দিয়েছে। আমি সব বুঝি, কিন্তু আমিও আহিয়ানা সে করফে আহি, এর বদলা নিয়েই ছাড়বো। তখনই দেখি লোকটা কানে ব্লুটুথ নিয়ে স্টাইল নিয়ে হাঁটতে হাঁটতে আসে। আচ্ছা, লোকটা এত হ্যান্ডসাম কেন? না চাইতেও শুধু ইচ্ছে করে লোকটাকে দেখিয়ে যাই। আমার ভাবনায় এক বালতি জল ঢেলে দিয়ে উনি বলে উঠেন, আজকে কি বাড়িতে আদৌ রান্না হয়েছে? দূর বাবা, এই লোকটা না। দাদুন বলে ওঠে, হয়েছে বই কি, অনেক সুন্দর রান্না বান্না হয়েছে, আর তা একা হাতে করেছে আমার দিদিভাই। দেখছিস না খাবারের গন্ধে ঘরটা মৌ মৌ করছে। উনি খানিকটা তাচ্ছিলের সুরে বলে উঠেন, খাবারটা আদৌ খেতে পারবো তো? আমি রাগে ফুসতে ফুসতে বলে উঠলাম, এত কথা বলে তো লাভ নেই, আগে খেয়ে তো দেখেন দেখেন আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি কিনা। দাদুন হ্যাঁ হ্যাঁ হক কথা একেবারে। উনি আর কিছু না বলে খেতে শুরু করেন। দাদুনও তৃপ্তি সহকারে খাওয়া শুরু করে। আমি তাদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাই। দাদুন ইশারা করে, খুব ভালো হয়েছে। আহিয়ানও খেয়ে দেখে খুব ভালোই হয়েছে খাবারটা। দাদুন বাহবাহি না হলে আমার দিদিভাই। খাবার তো নয় যেন অমিত্র। দাদুর কথা শুনে আমি হেসে দেই। দাদুন তো আমার আহি দিদিভাই, তাহলে জিতে গেল তাই তো? আহিয়ান দাদুর কানের কাছে গিয়ে আস্তে করে বলে উঠে, দাদুন ভুলে যেন আমি তোমার নাতি। তুমি যে ওকে হেল্প করেছো তা খুব ভালো করেই জানি। আহিয়ানের কথা শুনে দাদুন শুকনো ডুব গিলে। আহিয়ান বাঁকা হেসে আস্তে করে বলে ওঠে, বাড়িতে যে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে তা ভুলে যাও কেন? দাদুন দাদুন কোন রকম জোর করে হেসে দেয়। নাতিটাও হয়েছে একেবারে তার থেকে ডবল। সে যদি চলে পাতায়, তার নাতি চলে ডালে ডালে। আমি বুঝতে পারছি না উনি আর দাদুন কানে কানে এত কি বলছে। উনি কি কিছু বুঝে গেছেন নাকি? কি জানি বাবা। দাদুনকে কিছু বলতে না দিয়ে আহিয়ান বলে উঠতে, ভালোই হয়েছে খাবারটা। আমি খুশি হয়ে গেলাম। আমি বলে উঠলাম, এইবার বিশ্বাস হলো তো? এই আহি সব পারে, এই সংসারের দায়িত্ব নিতে পারে। আহিয়ান দাদুনের তাকায়। দাদুন কাচুমাচু হয়ে তাকিয়ে আছে। আহিয়ান হুম বুঝলাম। এই বলে আহিয়ান দাদুনের কাছে গিয়ে বলে ওঠে, এইবারের জন্য তোমাদের দুজনকে ছাড়লাম। দাদুন যেন হাফ ছেড়ে বাঁচল। আহিয়ান মুচকি হেসে খাওয়া শুরু করলো। কিন্তু আমি পড়েছি মহা মুশকিলে, লোকটার খাবারে এত গুঁড়ো মরিচ দিলাম, কিন্তু বজ্জার বেটার কিছুই হচ্ছে না। দিব্যি খেয়ে যাচ্ছে ও ফফ। খাওয়া শেষে আহিয়ান আহির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, যার মানে সে খুব তৃপ্তি সহকারে খেয়েছে। যা দেখি গা জ্বলে যাচ্ছে আহির। ঘরে বসে আছি, দূর 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 কিছুই হলো না। বেটাকে কোনো উচিত শিক্ষাই দিতে পারলাম না। কিন্তু কি করবোটা কি? আমার ভাবনার মাঝে উনি প্রবেশ করেন ঘরে। আহিয়ান কি ভাবা হচ্ছে? আমি বলে উঠলাম, কই কিছু না তো। আহিয়ান কিছু তো ভাবা হচ্ছিল। আহি কিছু না বললাম তো। এই বলে আমাকে যেতে নিলে উনি খপ করে আমার হাত ধরে নিচের দিকে টেনে নেয়। উনার এত কাছে কখনোই আমি আসিনি। বুকটা কেমন ধুকপুক ধুকপুক করছে। শুকনো ঢুক গিলাম, কেমন একটা ফিলিং আসছে। আমার ফিলিং এর 13টা বাজিয়ে উনি বলে উঠলেন, ঝাল ইচ্ছে করে দিয়েছ তাই না? আমি শুকনো ঢুক গিললাম, মা এখন কি হবে? উনি হুহা করে হেসে বলে উঠলেন, সিনেমা একটু বেশি দেখো তাই না? আহি মানে? আহিয়ার মানেটা খুব সিম্পল। তুমি ভেবেছিলে আমাকে সিনেমার নায়কদের মতো ঝাল খাওয়াবে, যাতে তোমার ওই গোলাপি ঠোঁটে। এই বলে আমি ঠোঁটের দিকে এগিয়ে আসেন উনি। আমি চোখ মুখ খিচে বন্ধ করে ফেলি। আহিয়ান ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। আহিয়ান আহির কাছে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে, যাতে আমি নায়কদের মতো ঝাল কমাতে তোমার গোলাপি ঠোঁটে ডুব দিব, এটাই তো চেয়েছিলে তাই না? আম ফট করে চোখ খুলে ফেলে কি বলতে চাইছে এটা কি লোকটা? আহিয়ান এইবার আরেকটু দূরে সরে বলে উঠে, যদি ভাবো তোমার এইসব সকল আইডিয়া কাজে দিবে, তাহলে তুমি একেবারেই ভুল। বাঁকা হেসে আহিয়ে নিজেকে এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। এই আহিজার পিছনে ছেলেরা ঘুরঘুর করতো, সে নাকি এই ঘুমোরো পটকা থেকে কিস নিতে চায় হুসস। ও আপনাদের বলতে ভুলেই গেছিলাম, এখন আমি অনার্স 3য় বর্ষে।
আহিয়ান, হোয়াট ডু ইউ মিন ঘুমোর পটকা? রেগে প্লাস চিল্লিয়ে। আহিয়ানের চিল্লিনিতে আহির নিজের হাতখানে নিয়ে নেয়। আহিয়ারে বাবা, আসতে, মানুষ আছে বাইরে, পরে কিন্তু দাদুনেরই মান সম্মান যাবে। যে তার নাতি নিজের বউয়ের সাথে কি করম ব্যবহার করে। আহিয়ান, তুমি এখনই আহিয়ান খানকে শিখাবে? ভ্রুকুতকে। আহি কেন শিখাবো না? বর যদি ভুল করে বউকেই তো শুধরাতে হয়, তাই না? আহিয়ান দরজার সাথে হেলান দিয়ে বলে ওঠে, তার মানে তুমি মানো তুমি আমার বউ? তুমি এই সম্পর্কটা মানো বলে এই সংসারের দায়িত্ব নিতে চেয়েছো? ওনার কথা শুনে কেমন করে যেন বুকটা করে উঠল। ঠিকই তো, কি হলো আমার? একদিনই এত চেঞ্জ? এই বাড়িতে এসে কেমন যেন সবকিছু পাল্টে গেল। কালকে পর্যন্ত যে একজন মাফিয়া বলে আর আমার বেস্টুর পত্তন বলে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম না, আজ তাকে আমি নিজের বর বলে স্বীকার করছি। আহিয়ান হয়তো বুঝতে পারছে আহির মনের অবস্থাটা, তাই সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ে। ঘরটা ঘুরে ঘুরে দেখছি সবকিছু খুব খুব কাছে মনে হচ্ছে। এইগুলো তো আমারই, আমি কেন অন্য কাউকে তা দিব? এইসবে তো আমার অধিকার। কিন্তু আশফিয়া, ওর কি হবে? না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, মাথাটা ধরছে ভীষণ। তখনই মনে পড়লো দাদুনের কথা। রান্না করছি দাদুন কথা অনুযায়ী, তখনই দাদুন বলে ওঠে, আহি দিদি ভাই, আহি হুম দাদুন। দাদুন, একটা কথা মনে রেখো, আমার আহিয়ান দাদা ভাই যা করে না তার পিছনে কোনো না কোনো কারণ ঠিকই থাকে। তোমাকে একটা কথা বলে রাখি, আহিয়ান এমন অনেক কাজ করে থাকে যার মাধ্যমে তার মনের ভাব অন্যকে যাতে সহজেই বুঝতে পারি, কিন্তু সে মুখ ফেটে কোনো কথা বলবে না। আমিও কি বুঝলাম কে জানে, শুধু মাথা নাড়িয়েছিলাম সে সময়। আমাকে সাজিয়ে যাচ্ছে পার্লারের মেয়েরা। আজকে নাকি অনেক বড় রিসেপশন হবে। ইরাজ খানের, দাদুন এর একমাত্র নাতির বিয়ে। একটু জাঁকজমকপূর্ণ হবে, এইটাই স্বাভাবিক, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমার শুধু ওনাকে একবার দেখতে ইচ্ছে করছে। কেন ইচ্ছে করছে জানি না, কিন্তু বড্ড দেখতে ইচ্ছা করছে। একটা মেয়ে বলে ওঠে, ম্যাডাম এনি প্রবলেম? আমি বলে উঠলাম, কই না তো। তাহলে ম্যাডাম আপনি প্লিজ নড়বেন না, আমার কাপটা নষ্ট হয়ে যাবে। তো ওকে, ঠিক আছে। আয়নায় নিজেকে দেখে যাচ্ছি। লেহেঙ্গাটা অনেক সুন্দর, বেশ ভালোই লাগছে আমাকে। পার্লারের মেয়েরা আমাকে সাজিয়ে চলে গেছে। একটু পরে আমাকে হলে নিয়ে যাওয়া হবে, কিন্তু উনি কোথায়? না বাবা, আমি বরং যাই, দেখি উনি কোথায়। যা ভাবা সেই কাজ। বাইরে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য ওনার ঘর। আমি ওনার ঘরে গিয়ে দেখলাম উনি নেই। কোথায় গেলেন উনি? তখনই একটা ছবির ফ্রেম দেখে আমার চোখ আটকে গেল। আর এইটা তো একেবারে, আমি দেয়ালের ছবিটা দেখে অনেকটাই অবাক হলাম। এইটা তো আমার ফুপির ছবি। এই ঘরে আমার ফুপির ছবি কেন? বুঝতে পারছি না কিছু। ছোটবেলায় ফুপি আসতো আমাদের বাসায়। ফুপি বিদেশে থাকতো। আমার বাবার একটাই ছোট বোন ছিল। আমার হালকা হালকা মনে আছে তখন আমার বয়স 4, কিন্তু তারপর আমার কিছুই মনে নেই। বাবাকে দেখতাম ফুপির কথা উঠলে বাপি ফুপি কেঁদে উঠতো, তাই ফুপির বিষয়ে আমাদের বাড়ি থেকে তুলতো না। আমার ভাবনার মাঝে দরজাকে টোকা দিল। আমি নিজেকে ঠিক করে নিলাম। দরজা খুলে দেখি কয়েকজন মেয়ে সার্ভেন্ট। ম্যাডাম স্যার আমাদের পাঠিয়েছেন, চলুন। আমি বলে উঠলাম, জি। আর কিছু না ভেবে হলে যেতে লাগলাম, অনেক কিছু প্রশ্নের উত্তর আমাকে পেতে হবে, আর তা শুধুমাত্র আমাকে বাপিয়ের মেয়ে আহিয়ানি দিতে পারে। আমাকে স্টেজে বসানো হলো। সবাই একের পর এক এসে আমার হাতে গিফট দিয়ে যাচ্ছে আর আমার প্রশংসা করে যাচ্ছে। ওনাকে তো কোথাও দেখতে পারছি না। উনি কোথায়? আমি তাকিয়ে দেখি বাপিয়ের মাও এসেছে। আমি ছুটে যাই তাদের কাছে, গিয়ে মা বাবাকে জড়িয়ে কেঁদে দেই। বাবা আর মাও আমাকে জড়িয়ে ধরে। বাবা, আমার মাটা আমাদের মিস করছিল বুঝি? আমি খানটা অভিমানের সুরে বলে উঠি, আমি তো শুধু তোমাদের ভালোবাসি, তোমরা তো বাসো না, তাই আমাকে মিস করো না। বাবা মা আমার কথা শুনে হেসে দেয়। মা, দেখেছো মেয়েটা এখন অভিমানও করতে শুরু করে দিয়েছে। বাবা আমার মা আমার মাথায় হাত বুলিয়ে। মা আমাকে এইবার ভালো করে দেখে বলে ওঠে,
দেখেছো আহির বাবা, আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে। বাবা, আমার প্রিন্সেস। তখনই দাদুন এসে বলে ওঠে, না, এখন আর সে প্রিন্সেস না, এখন সে আমার দাদু ভাইয়ের রানী। দাদুনকে দেখে বাপি আর মা সালাম দেয়। দাদুন বলে ওঠে, আতিক আর আয়েশা, আমার বাবা মা, এতক্ষণে তোমরা এসেছো? তোমাদের মেয়ের রিসেপশন আর তোমরা এত দেরি। আতিকে সরি, আর দেরি হবে না। কানে হাত দিয়ে দাদুন আর মা হেসে দেয়। আমি তাদের ব্যবহার দেখে অবাক হচ্ছি। তাদের দেখে যে কেউ বলবে তারা পূর্ব পরিচিত, কিন্তু এইটা কিভাবে সম্ভব? মা আমাকে দেখে বলে ওঠে, কিরে, কি ভাবছিস? আমি বলে উঠলাম, কই মা, কিছু না। মা ও দাদুন, আচ্ছা এইভাবে কি বসেই থাকবে, চলো চলো বসবে গিয়ে। আয়েশা হুম। মা আর বাপি আমাকে নিয়ে চললো স্টেজের দিকে। কিন্তু উনি কোথায় গিয়েছে? সবাই চলে এসেছে, অথচ উনি এখনো আসেননি। মা বলে উঠে, আহিয়ান বাবা কোথায়? আমি বলে উঠলাম, জানি না মা। মা, জানিস না মানে? আজকে তোদের বউ ভাত, অথচ বর কোথায় তুই জানিস না? আমি বলে উঠলাম, আশ্চর্য ব্যাপার, আমি কিভাবে জানবো? দাদুন বলে ওঠে, ঠিকই তো আহি, দিদি ভাই কিভাবে জানবে? আসলে দাদু ভাইয়ের একটা জরুরি কাজ পড়ে গেছে, সমস্যা নেই, চলে আসবে। আতিক সাহেব ও আচ্ছা। সবাই প্রায় নিজেদের সাথে কথা বলাতে ব্যস্ত, কিন্তু আমার মন দুই দিকে পড়ে আছে। উনি এখন কোথায়, আর ফুপির ছবি এই বাসায় কেন? আহিয়ান ব্লুটুথ কানে নিয়ে হেঁটে যাচ্ছে গাড়ির দিকে। তখনই একটা বুলেট কেউ ছুড়ে আহিয়ান একটা বড় জাম্প দিয়ে অন্য সাইডে চলে যায়, যার কারণে বুলেটটা অন্যদিকে চলে যায়। আহিয়ান প্রচন্ড পরিমাণে রেগে যায়। তখনই কেউ জোরে হেসে দেয়। আহিয়ান, এইসব কোন ধরনের মজা? একজন মেয়েলি কণ্ঠে বলে ওঠে, ছোট্ট একটা ফান করলাম, আমি দেখতে চেয়েছিলাম আহিয়ান খান দ্য গ্রেট হ্যান্ডসাম আমার দেওয়া বুলেট থেকে বেঁচে যেতে পারে নাকি। আহিয়ান, সত্যি তুমি আর শুধরাবে না, আমাকে এখন যেতে হবে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। সে বলে উঠে, সবার জন্য না, বলো তোমার বউ অপেক্ষা করছে। আহিয়ান, আমি এখন গেলাম। তখনই কেউ চিৎকার করে ওঠে, আহ। আহিয়ান, কি হয়েছে তোমার? আহিয়ান ছুটে যায়। সবাই আমাকে ওনার কথা শুধু জিজ্ঞাসা করছে, কিন্তু আমি কি উত্তর দিব? আমি কি করে জানবো? সবাই এক এক করে চলে যাচ্ছে। দাদুন সবাইকে বলে দিয়েছে উনি কোনো কাজে ফেসে গেছে, তাই আসতে পারবেন না। মা বাবা আমার কাছে এসে বলে উঠে, এইবার আমাদের যেতে হবে, আর আহিয়ান বাবা হয়তো অনেক জরুরি কাজে ফেসে গেছে, চলে আসলে দেখিস। আমি বলে উঠলাম, মা এত তাড়াতাড়ি চলে যাবে? মা, এখন আমাদের যেতেই হবে। বাবা, তাহলে আমরা এখন যাই। এই বলে মা বাবা যেতে নিলে আমি বলে উঠলাম, একটা প্রশ্ন ছিল। মা, বল। আহি আসলে ফুপি। বাবার চোখটা কেমন যেন জ্বলজ্বল করে ওঠে। মা রেগে বলে ওঠে, আচ্ছা কতবার বলবো তোকে? হ্যাঁ, এইসব বিষয়ে আলোচনা না করতে। আহি, কিন্তু মা, আমার কথাটা তো শোনো। মা চুপ। আর একটা কথা না। বাবা আমার মাথায় হাত রেখে বলে, আমরা বরং এখন যাই মা, ভালো থাকিস। বাপি আর মা চলে গেল। যাক বাবা, উত্তরটাই তো পেলাম না। আচ্ছা, তাহলে কিভাবে জানবো ফুপির সাথে এই বাড়ির কি সম্পর্ক? দাদুনের কাছে জিজ্ঞাসা করব? না থাক, ওনার কাছে যে জিজ্ঞাসা করব তার উপায় নেই। ওনার ঘরে চুপটি করে বসে আছি, আমার গায়েও এখনো সেই পোশাক। আজ কিছুটা হলেও আমার শখ ছিল উনি আমাকে দেখবেন আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। এত সুন্দর সেজে বা কি হলো? যতই হোক উনি তো আমার স্বামী। আর আজকে উনি উপস্থিত ছিলেন না। কি এমন দেয়া ছিল মাফিয়াটার? নিশ্চয়ই গুন্ডাগিরি করা। আর কি পারে লোকটা? আজকে কত মানুষ আমাকে কত প্রশ্ন করেছে তা শুধুমাত্র আমিই জানি। উনি বুঝবেন না, কখনোই না। বুঝবে কি করে এইসব মাফিয়ারা কারো মন আদৌ বুঝে কি? তাহলে আমার মনে একটু একটু করে যে অনুভূতি সৃষ্টি হচ্ছে তা কি উনি বুঝেন না? আর কিছু ভাবতে পারছি না, পোশাকটা চেঞ্জ করে ফেলবো।
কিন্তু কেন যেন ইচ্ছে করছে না। ওয়াশরুমে গিয়ে মুখটা ধুয়ে নিলাম। ওনার রুমের সাথে অ্যাটাচ করা রুমটায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসছে না, শুধু ওনার কথা মনে পড়ছে। আচ্ছা, উনি কি করছেন? একটা ফোন করবো না? থাক, করবো না। উনি কি একবারও আমাকে ফোন করেছে? না, আমিও করবো না। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ভারী কিছু অনুভব করলাম। আমি তাকাতেই শোকর হয়ে যাই। উনি আমার বুকে ঘুমিয়ে আছেন, ওনার গরম নিঃশ্বাস আমার বুকে উপচে পড়ছে। আমার কেমন যেন অন্যরকম ফিল হচ্ছে। উনি কখন এলেন? আর এইভাবেই বা ঘুমিয়ে আছেন কেন? আমি একেবারে বরফের ন্যায় জমে আছি। ওনার গরম নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। আমি ওনার তাকিয়ে দেখলাম একেবারে চুপ হয়ে আমার বুকে ঘুমিয়ে আছেন। কে বলবে এই লোকটার ভিতরে এত প্যাচ? এই লোকটাকে সত্যি আমি বুঝতে পারি না। উনি আসলে চাইছেনটা কি জানি মা বাবু। তখনই উনি বিড়বিড় করে যাচ্ছে, আসো আসো। আমি অবাক হয়ে যাই। উনি কি ড্রাঙ্ক? কি সব বকছেন উনি? আমি ওনার আরেকটু কাছে গিয়ে দেখি, কই না তো, উনি তো ড্রাঙ্ক। ঘুমের ঘড়ি বিড়বিড় করছে। উনি ড্রিঙ্ক করেন। উনি আবারও বলে ওঠে, আসো আসো। কে ই আসো? আসবে কি উনি আসো বলছেন হয়তো। হ্যাঁ, আসবেই হবে। উনি তো আসবেকেই ভালোবাসতেন। ভালোবাসতেন কি? এখনো বাসেন? আমার চোখ থেকে অজান্তেই টুক করে জল গড়িয়ে পড়ে। কেন যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে উনি অন্য কাউকে ভালোবাসে। আমার এখন ওনাকে প্রচন্ড অসহ্য লাগছে। থাকতে ইচ্ছে করছে না ওনার সাথে। আমি ওনাকে কোন রকম নিজের থেকে সরিয়ে পাশে শুয়ে দিলাম। উঠে পড়লাম, কিচ্ছু ভালো লাগছে না কিছুই। আমি উঠতে যাব তার আগে উনি আমার হাত খপ করে ধরে ফেলে। আমি তাকিয়ে দেখি উনি ঘুমের ঘোরে বিড়বিড় করে যাচ্ছেন, আসো জানো, তোমার ভালোবাসার চক্রের সীমাতে আমি গভীরভাবে আটকে গিয়েছি। এখন তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? আমি ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমি কি করব বুঝতে পারছি না। শুধুই তাকিয়ে রইলাম ওনার দিকে। আচ্ছা, আমি কি ওনাকে ভালোবেসে ফেললাম? উনি আবারও বলে উঠলেন, কিরকম চক্রে ফেললে গো আমায়, আসো। আমি ছুটে বারান্দায় চলে আসলাম। কিচ্ছু ভালো লাগছে না। আমার গায়ে এখনো সেই বৌভাতের সাজ। আমি ওনার জন্য অপেক্ষা করছিলাম, আর উনি তো আশফিসাকে নিয়েই পড়ে আছেন। আমিও ভুলে একটা আশা নিয়ে পড়ে আছি। আমার তো এইসব আশা করাই ঠিক না। উনি আশফিয়াকে ভালোবাসবে, এইটাই স্বাভাবিক। তখনই আমার কাঁধে কেউ হেলে পড়ে। আমি তাকিয়ে দেখি উনি আমার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি বলে উঠলাম, আপনি? উনি আমাকে ভালোভাবে জড়িয়ে নেয়। আমি ছটফট করে শুরু করে দিলাম। কি করছে কি উনি? উনি আমার ঘাড়ে নিজের থুতনি রেখে বলে ওঠে, আসু প্লিজ, লড়ো না। উনি কি ড্রাঙ্ক হয়ে আমাকে আশফিয়া মনে করছে? আমি নিজেকে ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ। উনি কোন রকম বলে উঠল, আসু কেন এত অস্থিরতা তোমার? তুমি কি একটু বুঝো না আমাকে? না, একটু বুঝো না। এই আহিন খানকে বোঝার ক্ষমতা তোমার নেই। কিন্তু এইভাবে দূরে চলে যেও না। আমি মানতে পারবো না। চারদিকে মৃদু মৃদু বাতাস বইছে। আজকে আকাশে কেমন যেন অন্ধকার বিরাজ করছে। উনি যে এখন সজ্ঞানে নেই তা আমি ভালো করেই বুঝতে পারছি। কিন্তু ওনার শক্তির কাছে আমি নিতান্তই তুচ্ছা। উনি এইবার ফিসফিস কণ্ঠে গিয়ে ওঠেন, আসু। আমার মন কেমন করে যেন করে উঠল। মনে হচ্ছে উনি আশফিয়াকে না আমাকে ডাকছেন। উনি আমার গলায় নিজের ঠোঁট ছোঁয়ালেন। উনি খানিকটা ঝুঁকে বলে উঠেন, একবার যখন আমি আমার আসমিকে পেছিয়ে ছাড়ছি না। এই বলে উনি আমাকে কোলে তুলে নেন। আমি বারবার ছটফট করে যাচ্ছি, কিন্তু উনি তো পাত্তা না দিয়ে ধুলে ধুলে আমাকে নিয়ে খাটের দিকে এগোতে লাগলেন। উনি আমাকে বিছানায় শুয়ে দিলেন। তারপর ঝুঁকে আমার গাল স্লাইড করতে লাগলেন। আমি ছটফট করেই যাচ্ছি। আহিয়ান এইবার আহির কাছে গিয়ে বলে ওঠে, এইভাবে পালাই পালাই করো কেন? আসনি? এই আহিয়ান খান কিন্তু সবসময় কাছে আসে না। আর যখন আসে তখন তার ভালোবাসার গভীরতা বুঝিয়ে দেয়। উনার প্রতিটা কথা আমার বুকে বিঁধছে। উনি আমার থুতনিতে চুমু খেলেন। আমি কেঁপে উঠলাম।
চারদিকে হালকা হালকা আলো, অনেক জোরে বাতাস বইতে লাগলো। উনি বুকে মুখ গুজে দিলেন। আমি বুঝতে পারছি এইবার যদি ওনাকে না আটকায় অনেক বড় ভুল হয়ে যাবে। না, আমি তা হতে দিব না। আমি জোরে কেঁদে দেই। এতে আহিয়ান প্রচন্ড বিরক্ত হয়। উনি আমার গলায় চুমু খেয়ে একটা জোরে কামড় বসিয়ে দেয়। আমি ব্যথায় কুপিয়ে উঠি। আহিয়ান আমার বুকেই ঘুমিয়ে পড়ে। আমি বুঝতে পারলাম না হলোটা কি। উনি এতক্ষণ কি করছিলেন? উনি আমার বুকে ঘুমিয়ে আছেন, কিন্তু আমার ঘুমই কেড়ে নিয়েছেন। এই অনুভূতির কি নাম দিব আমি? গলাটা বেশ ব্যথা করছে। ব্যাটা রাক্ষস। এদিকে সবকিছু বেঁকিয়ে ফেলছে একটা মেয়ে। একজন আয়া এসে বলে ওঠে, ম্যাডাম, আপনার শরীর ঠিক নেই, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। সে রেগে বলে ওঠে, কি বললে আমি উত্তেজিত হব না? এইটা বলতে পারলে তুমি? আহিয়ান কোথায়? ওকে এক্ষুনি দেখো। আয়া ম্যাডাম, এখন স্যারকে বিরক্ত করে ঠিক হবে না। এখন তো অনেক রাত। সে বলে ওঠে, তোমার কাছে আমাকে শিখতে হবে। যাও, এক্ষুনি আহিয়ানকে ডেকে আনো, যাও। চিল্লিয়ে আয়া বেরিয়ে পড়ে। আয়া, এখন কি হবে? স্যারকে এখন দেখা ঠিক হবে? এই মেয়েটা না স্যারকে শান্তিতে থাকতে দিবে না। কিন্তু আমার এখন কি করা উচিত? ফোন করব? না, থাক, এখন যা একটা বুঝিয়ে দেই। কালকে সকালে স্যারকে ফোন করব। স্যার এখন হয়তো আহি ম্যাডামের সাথে কিছু সময় কাটাচ্ছে। এখন বিরক্ত করাটা ঠিক হবে না। আয়া আর কিছু ভেবে আবারও ভিতরে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি উনি নেই। যা বাবা, কোথায় গেল? যেখানে খুশি যাক, আমার কি? কালকে যে কাণ্ড করলো, লোকটাকে দেখতেই আমার অসহ্য লাগছে। আহিয়ান বসে ব্রেকফাস্ট করছে, দাদুনও করছে, কিন্তু আর দাদুন দিয়ে কিছুটা গম্ভীর লাগছে। আহিয়ান, কি হয়েছে? দাদুনেরই প্রবলেম? দাদুন, কালকে তুমি আসনি? জানো, সবাই কত প্রশ্ন করছিল। আর সব থেকে বড় কথা, কালকে তোমাদের জন্য একটা বড় দিন ছিল। আর আহিয়ান তোমার পথ পানে চেয়েছিল, আমি তা লক্ষ্য করেছি। আহিয়ান চামচটা রেখে বলে ওঠে, আমি তো ইচ্ছে করে করিনি দাদুন, তা তুমি জানো। দাদুন, আমি জানি, আহি তো জানে না। তোমার উচিত আহিকে সব জানিয়ে দেওয়া। আহিয়ান, তা আমি পরে সব ঠিক বলে দিব। দাদুন, দেখো, আবার বেশি দেরি করো না, যাতে আহি তোমাকে ভুল বুঝে। আয়নায় দাঁড়িয়ে আছি। ঈশ্বর বলার কি অবস্থা করেছে, রাক্ষসটা পুরোই লাল দাগ হয়ে গেছে। বেশ ব্যথাও করছে। শয়তান লোকটা একটা, কিভাবে কামড়ে দিয়েছে ঈশ্বর। তখনই কেউ বলে উঠে, এইটা কামড় না, ইটস কল্ড লাভ বাইট। আমি তাকিয়ে দেখি উনি দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উনাকে দেখি কেমন যেন লজ্জা লাগছে। আচ্ছা, কালকের কথা কি ওনার মনে আছে? উনি কি কি করেছেন কি জানি, তাই রেগে বলে উঠলাম, লাভ বাইট? এইসবের মানে কি? রেগে উনি আমার দিকে এগোতে থাকে, আর আমি পিছাতে লাগলাম। উনি একেবারে আমার কাছে এসে আমাকে একেবারে নিচের দিকে টেনে আস্তে করে বলে ওঠেন, তুমি কি ভেবেছ আমি যা করেছি তার রানক করে? ওহু, আমি যা করেছি সজ্ঞানই করেছি। আহিয়ান একেবারে আহির অনেক কাছে আমার হাত পা কাঁপছে কি বললেন, উনি এইসব কিছু উনি ইচ্ছে করে করেছেন, কিন্তু কেন? আমি ভাবছিলাম উনি হয়তো নেশা পড়ে এইসব উল্টো পাল্টা কাজ করছেন। উনি এতটা নিচ্ছে। আমি বলে উঠলাম, তার মানে আপনি ইচ্ছে করেই করেছেন, তাই না? ইচ্ছে করে আমার সাথে এইরকম আচরণ করলেন? আমি ভাবতেও পারছি না। আহিয়ান এইবার আমাকে আরো কাছে এনে বলে ওঠে, তুমি আমার বিয়ে করা বউ, প্রেমিকা নও যে লাভ বাইট দেওয়া যাবে না। আমি এখন চাইলে না, শুধু গলায় কেন, তোমার ওই বুকে লাল তীরটা আছে সেখানেও একটা লাভ বাইট দিতে পারি, আমার দিকে নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে। ঈশ্বর, আমার এখন প্রচন্ড লজ্জা লাগছে। কিরকম নির্লজ্জদের মতো কথা বলছেন। আমি খেয়াল করে তাকিয়ে দেখি উনি আমার গলার দিকে তাকিয়ে আছে। সেখানে একটা তিল আছে। বেটা লুচু, না লুচু না, মাফিয়া লুচু। আমি তাড়াতাড়ি ওড়নাটা ভালো করে জড়িয়ে নিলাম। আহির কাণ্ড দেখে আহিয়ান মুচকি হেসে দেয়। আমি বলে উঠলাম, মি আহিয়ান খান, আপনি হয়তো ভুলে গিয়েছেন,
আমি বিয়ের রাতে আমাকে কি বলেছেন? আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেননি, আমাকে বউ হিসেবে মানেনও না। তাহলে যাকে বউ হিসেবে মানেন না তার সাথে এইরকম আচরণ কি আপনার শোভা পায়? আহিয়ান পকেটে হাত রেখে বলে ওঠে, আমি আগেই বলেছি আমি কোনো ফিল্মের নায়ক না। ছবি যখন করেছি এত সুন্দর বউ থাকতে একটু ছবি দেখবো না, এত ভালো মানুষ আমি নই। ওনার কথা শুনে কি করুন যেন ভয় করে উঠলো, কি বলছি কি উনি? আমি বলে উঠলাম, এইসবের মানে কি? উনি কিছু না বলে ঘরের দরজাটা আটকিয়ে দিলেন। আমি ভয় বলে উঠলাম, আরে এইসব কি করছেন? উনি বাঁকা হেসে বলে উঠেন, কেন তোমাকে মানে বুঝাচ্ছি। এই বলে উনি এগিয়ে আসছেন আর আমি পিছিয়ে যাচ্ছি। পিছাতে পিছাতে আমি বেডে পড়ে যাই। উনিও একেবারে বেডে এসে আমার হাত দুটো বেডের সাথে চেপে ধরেন। আমি কান্নার সুরে বলে উঠলাম, প্লাস এইসব করছেনটা কি? উনি বলে উঠলেন, ভাবছি যখন বিয়েটা হয়ে গেছে বাসর করা জরুরি। কি বলো? দাদুনের জন্য একজন সঙ্গী আসবে। ওরে আল্লাহি মাফিয়াটা লুচু না একেবারে ওভার লুচু হয়ে গেছে এক রাতের মধ্যে। কি সব বকে যাচ্ছে? আমি বলে উঠলাম, আপনার ঠিক কি হয়েছে বলবেন? আপনাকে ঠিক লাগছে না? আমাকে ছাড়ুন প্লিজ। আহিয়ান যেন ছাড়বো? আমি যতটুকু জানি কালকে তুমি অনেক সুন্দর করে সেজেছিলে। সেইটা কার জন্য? নিশ্চয়ই আমার জন্য, তাই না? যাতে আমি তোমাকে অনেক আদর করি। আমি বলে উঠলাম, আপনার মাথা পুরো গেছে। ছাড়ুন ছাড়ুন বলছি, লুচু একটা। আহিয়ান এইবার উঠে যায় এবং খানিকটা রেগে বলে উঠে, তুমি আমাকে লুচু বললে? আমি বলে উঠলাম, লুচু নয় তো কি, পিওর লুচু মাফিয়া একটা। আহিয়ান রেগে কিছু বলবে তার আগেই আমি দৌড়ে দরজা খুলে দিয়ে একটা দৌড়। আহির কাণ্ড দেখে আহিয়ান হাসতে হাসতে শেষ। সত্যি মেয়েটাও পারে বটে। আহিয়ান বসে বলে ওঠে, ও যেমনই হোক আমার স্ত্রী, আর এইটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। কোনরকম দৌড়ে রান্নাঘরে চলে আসলাম। আর একটু থাকলে ওই লুচু মাফিয়াটা যে কি কত আল্লাহ জানে। কিন্তু একটাই কথা, ওনাকে আজ অনেকটাই অদ্ভুত লেগেছে। কি হয়েছে ওনার? কালকে রাতে কিরকম করলো? তখনই খেয়াল করলাম রান্নাঘরে কিছু মেয়ে সার্ভেন্ট আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি এসে যাচ্ছে। যা বাবা, এরা আবার এত হাসছে কেন? আমি বলে উঠলাম, কি হয়েছে তোমাদের এইভাবে হাসছো কেন? ওরে কিছু না বলে হেসে যাচ্ছে। একজন বলে ওঠে, ম্যাডাম কিছু মনে না করলে একটা কথা বলি। আমি বলে উঠলাম, হ্যাঁ অবশ্যই। সে হেসে বলে ওঠে, স্যার বোধ হয় অনেক রোমান্টিক, তাই না? আহিয়ান ওই দিক দিয়ে যাচ্ছিল। ওদের কথা শুনে সে হঠাৎই কেসে ওঠে। আহিয়ানকে দেখে সবাই বেরিয়ে যায়। এইবার আমার খেয়াল যায় আমার গলার দিকে। ঈষৎ গলার দাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছি ছি, ওরা কি না কি ভেবে ফেললো। সব হয়েছে ওই লুচু মাফিয়াটার জন্য। মেয়েটা প্রচন্ড লুচু। আমি ওনার দিকে রাগান্বিত দৃষ্টিতে দেখালাম। উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেলেন। যা বাবা। আহিয়ান তাকিয়ে দেখে দাদুনও হেসে যাচ্ছে। আহিয়ান মেকি হাসি দেয় দাদুনকে দেখে। দাদুন এসে আহিয়ানের কাছে এসে বলে উঠে, বাবা আমার দাদু ভাইটা দেখি আমার মতো হওয়ার চেষ্টা করছে। আহিয়ান রুক উঠে বলে উঠে, শুধুই চেষ্টা, এখনো হয়ে ওঠেনি? দাদুন খানিকটা ভাবার ভান করে বলে উঠে, না বাছা। আহিয়ান দাদুন তুমি কিন্তু আমার দাদু হও। দাদুন তো? আহিয়ান নাতিকে এইসব বলতে হয় না জানো না? মাথা চুলকিয়ে, দাদুন তুই কি আমাকে বুড়ো মনে করিস? আহিয়ান না, আমি বুড়ো খুশি। দাদুন এসে দেয়। আহিয়ান এসে দেয়। এইভাবেই অনেকগুলো দিন খুশিতেই কেটে যায়। বারান্দায় দাঁড়িয়ে আছি আমি। অন্যরকম একটা ফিলিং হচ্ছে মনের ভিতর। এই অনুভূতির কি নাম দিব আমি? ওনাকে আজকাল আমি বেশি চোখে হারাই। অনেক দেরি করে বাসায় আসলে আমার টেনশন হয়, ঘুম আসে না। ইচ্ছে করে সারাদিন ওনাকে বসিয়ে রেখে শুধুই ওনাকে দেখে যাই। এত সুন্দর কেন উনি, বুঝি না বাপু। একটু লুচু মাফিয়া বাট খারাপ না, মানুষটা বেশ ভালো। যাই হোক না কেন আমারই তো স্বামী। ওনার হাসিতেই আমি শেষ। কি সুন্দর হাসি ওনার।
আর একটাই ডায়লগ আমি আগে বলেছি, এখনো বলছি, আমি কিন্তু কোনো সিনেমার নায়ক না। তখনই কেউ বলে ওঠে, বাহ, মিসেস আহি এখন আমার ডায়লগও নকল করতে শুরু করে দিয়েছে। আমি তাকিয়ে দেখিও নি, ওনাকে দেখে জিহ্বা কেটে নিলাম। ঈশ্বর, উনি কি সব শুনে ফেলেছেন নাকি? আহিয়ান এগিয়ে এসে বলে ওঠে, আমার নকল তো ভালোই করতে পারো। আমি মুখটা বেঁকা করে বলে উঠলাম, নকল তাও আপনাকে? ও, আহিয়ান জানি তো স্বীকার করবেন না। আমি এইবার খানিকটা রেগে বলে উঠলাম, আচ্ছা, আপনার কি কোনো কাজ নেই এখানে? কেন? সারাদিন তো আপনার দেখা মিলেই না। আহিয়ান মুচকি হেসে বলে ওঠে, কেন আমাকে মিস করছিল বুঝি? আমি কি বলবো বুঝতে পারছি না। আহিয়ান কিছু একটা ভেবে চলে গেল। উনি চলে যাওয়াতে আমার মনটা কেমন করে উঠল। হ্যাঁ বলতে দ্বিধা নেই, এই লোকটাকে এতদিনে আমি ভালোবেসে ফেলেছি। আহি কিছুক্ষণ বসে থেকে উঠে পড়ল। দাদুনের ওষুধের সময় হয়ে গেছে। সে না বললে দাদুন ওষুধ খেতেই ভুলে যায়। দাদুন অপরাধীর মতো মুখ করে বসে আছে। আহি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দাদুনের দিকে তাকিয়ে আছে। দাদুন কাচুমাচু হয়ে বলে উঠে, আসলে আহি দিদি ভাই, আহি তুমি আর কিছু বলোই না দাদুন। তুমি সবসময় ওষুধ খেতে ভুলে যাও। এইভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে তো। দাদুন মজা করে বলে ওঠে, আর ওষুধ আজ আছি কাল নেই। দাদুনের কথা শুনে আহির চোখে জল চলে আসে। দাদুন বুঝেছে মজা করা ঠিক হয়নি। দাদুন দিদি ভাই, আহি কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, তুমি একটুও ভালো না দাদুন, বড্ড পচা। যাও, কথা নেই তোমার সাথে। দাদুন আহিকে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, এইভাবে বলো না দিদি ভাই, আমি তো মজা করছিলাম। আমি কোথাও যাব বলো তোমাদের ছেড়ে? আহি দাদুন দিয়ে জড়িয়ে ধরে। তখনই আহিয়ান এসে বলে ওঠে, এদিকে আমাকে তো কেউ ভালোবাসে না। আহিয়ান বলে, এই বাড়িতে কেউ আছে সেটা তো দাদুন ভুলে গেছে। পরের মেয়েই এখন সব। আহিয়ানকে দেখে আহি ভেঙচি কাটে। দাদুনকে পরের বাড়ির মেয়ে? আহি এই বাড়ির বৌমা মেয়ে বুঝেছিস? আহি বুঝেছেন? আহিয়ান মাথা নাড়ায়। দাদুন আহির দিকে তাকিয়ে বলে ওঠে, আহি দিদি ভাই, তোমার বোরটা অনেক হিংসুটে হয়ে যাচ্ছে। আহি তাই তো দেখতে পাচ্ছি, হিংসুটে প্লাস লুচু মাফিয়া মনে মনে। দাদুন এবার তুই আয়, আহিয়ানকে উদ্দেশ্য কর। আহিয়ানে গিয়ে দাদুনকে জড়িয়ে ধরে। দাদুন আহিয়ান আহিয়ানকে জড়িয়ে ধরে দুজনের মাথায় হাত বুলিয়ে দেয়। দাদুনই তো আমার ছোট্ট সংসার এখন পরিপূর্ণ। আমার আহি দিদি ভাই আর আমার আহিয়ান দাদু ভাই, তিনজনই একসাথে এসে দেয়। আহি বলে ওঠে, দাদুন তোমার তো এখন সুপ খাওয়ার সময় হয়ে গেছে। আমি গিয়ে দেখি কত দূর হলো। একটা দিন আমি না দেখলে সার্ভেন্টরা কাজে ফাঁকি দেয়। এই বলে আহি চলে গেল। দাদুন এসে আহিয়ানের দিকে তাকিয়ে বলে উঠল, কিছু বুঝলে দাদু ভাই? আহিয়ান কি বুঝবো? দাদুন আহি দিদি ভাই এই কয়েকদিনই এমনের বাড়িটাকে আপন করে নিয়েছে, একেবারে যেন পাকা গিন্নি। আহিয়ান হুম। দাদুন এই মেয়েকে কখনো অবহেলা করো না দাদু ভাই। আহির মতো মেয়েকে নিজের বউ হিসেবে সত্যিই ভাগ্যের ব্যাপার। ওকে মাথায় করে রাখবে দাদু ভাই। কখনো যাতে আহি দিদি ভাই কষ্ট না পায় সেটা দেখার দায়িত্ব তোমার দাদু ভাই। এবং খেয়াল রেখো এমন কোনো কাজ করো না যাতে আহি তোমাকে ভুল বুঝে। এই বলে দাদুন চলে যায়। আহিয়ান মুচকি হেসে দেয়। আহিয়ানকে যখন আমি পেয়েছি তাকে সবসময় আমার করেই রাখবো দাদু ভাই, কথা দিলাম। কেননা সে এখন আমার স্ত্রী এবং আহিয়ান জানে তার স্ত্রীকে সম্মান করতে। কিন্তু একটা কথা বলতে কোনো সংশয় নেই, আমি সত্যি ভাগ্যবান। আহি আহিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আহিয়ান খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু টাইপিং করে যাচ্ছে। আহিয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আহিয়ান বলে ওঠে, কোনোদিন কি ছেলে দেখনি? আহিয়ান এর এমন প্রশ্নে কিছুটা ঘাবড়ে যায় আহি। আহি দেখেছি তো, কিন্তু এত কিউট ছেলে দেখিনি। ঈশ্বর, আমার বোরটা কত কিউট। বিড়বিড় করে। আহিয়ান কি বিড়বিড় করছো? জোরে বলো। আহিনা মানে আমি ভাবছিলাম। আহিয়ান কি ভাবছিলে? আহিনা মানে আপনি যে মাফিয়া, এইটাই মাঝে মাঝে বিশ্বাস হয় না। আহিয়ান ওয়ার্ড?
চিল্লিয়ে, আহিয়া রে বাবা আসতে। দাদুন ঘুমিয়েছে পাশের ঘরে। আহিয়া আবারও বলে ওঠে, মানে আমি যতটুকু জানি মাফিয়ারা খুব ভয়ান হয়। তাদের চারদিকে শুধু বডিগার্ড, গুন্ডা থাকবে এবং মাফিয়াদের কাছে এত বড় গান মেশিন থাকবে। আহিয়ান ল্যাপটপটা বেডের এক সাইডে রেখে বলে উঠল, ম্যাডাম আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মাফিয়াদের উপর পিএইচডি করেছেন। আমি একটা কেবল মার্কা হাসি দিয়ে বলে উঠলাম, বর যদি মাফিয়া হয় তাহলে বউকে মাফিয়াদের নিয়ে পিএইচডি করতে হবেই। আহিয়ান বাঁকা হেসে বলে ওঠে, তাহলে রাতে বরকে যে বউকে আদর করতে হয় সেটা কি জানে না? আমি শুকনো ঢুক গিললাম এই লুচু মাফিয়াটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে বিষয়। উফ অফ, আমি বলে উঠলাম, আচ্ছা আপনার ঘরে আমার ফুপির ছবি কেন? আহিয়ান হয়তো এরকম প্রশ্ন আশা করেনি। আমি কিছু বলবো তখনই উনি একেবারে আমার কাছে এসে আমার ঠোঁটে নিজের রাগ করে রেখে বলে উঠে, উচ্ছ্বাস জাস্ট সপোর্ট। আহিয়ান তুমি কি একটুও বুঝো না আমি কি চাই? কেন বলি এইসব আমাকে একটু বোঝার ট্রাই করো না। করলে এই প্রশ্ন করতে না। আহিয়ান চোখে আমি স্পষ্টত দেখতে পারছি। কি এমন বলেছি আমি? আমি কি ওনাকে হার্ট করেছি? আহিয়া আসলে আমি মানে বুঝতে পারিনি। আপনি কি হার্ট হয়েছেন আমার কথায়? আহিয়ান আর কিছু না বলে অন্য ঘরে চলে গেল। কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। উফ অফ, আচ্ছা আমার কি ওনার কাছে যাওয়া উচিত? যেই ভাবা সেই কাজ আমি ওনার ঘরের কাছে গেলাম। গিয়েই আমি অবাক, উনি ফুপির ছবিটা জড়িয়ে কেঁদে যাচ্ছেন। আমি যতটুকু জানি উনি খুব শক্ত মনের মানুষ। এইভাবে কেঁদে যাচ্ছেন তাও ফুপির ছবিকে জড়িয়ে। বুঝতে পারছি না কিছুই। আমি আর কিছু না বলে চলে এলাম। মাথায় কিছুই ঢুকছে না। সকালে উনি ব্রেকফাস্ট করছেন, আমি ওনার ঘরে আলমারিতে আমার জামাগুলো গুছাচ্ছি। তখনই ওনার ফোন বেজে ওঠে। উনাকে কি ডাকবো? না থাক, আমি বরং ধরি, উনি তো এখন খাচ্ছেন। আমি তাড়াতাড়ি গিয়ে ফোনটা তুলে দেখি আননোন নাম্বার। আমি ফোনটা রিসিভ করার সাথে সাথে কে মেয়েরই কণ্ঠে বলে ওঠে, আহিয়ান কোথায় তুমি? আমার ভীষণ ভয় হচ্ছে। তুমি তো জানো আমি প্রেগনেন্ট, আমার ভয় হচ্ছে, তাও আমাকে একা রেখে কেন যাও? কণ্ঠস্বরটা শুনে আমি যেন থমকে যাই। এত আশফিয়ার গলা। আশফিয়া প্রেগনেন্ট, এইসবের মানে কি? চোখ থেকে অটোমেটিক পানি গড়িয়ে পড়লো। ওই পাশ থেকে আশফিয়া আহিয়ান বলে ডেকেই যাচ্ছে। তার মানে কি আশফিয়ার সাথে ওনার এখনো সম্পর্ক আছে? আর উনি কি আমাকে ধোকা দিচ্ছেন? আমি ধপ করে বসে পড়লাম। আহি এখন কি করবে কিছু বুঝতে পারছে না। আশফিয়া প্রেগনেন্ট, কিন্তু যতটুকু জানে আশফিয়ার বিয়ে হয়নি। তাহলে আর আশফিয়ার বাচ্চাটা কি আহিয়ানের? না, কিছু ভাবতে পারছে না, মাথা ঘুরছে ভীষণ। চোখের সামনে ভেসে আসছে সেই আহিয়ানের কথাগুলো সে বলেছিল। এই বিয়ে সে মানে না, সে আহিয়ানকে ভালোবেসে বিয়ে করেনি। তার মানে আহিয়ান আশফিয়াকে ভালোবাসে, আর এতদিন মিথ্যে আশা নিয়েছিল আহি। সে আহিয়ান তাকে হয়তো ভালোবাসে। আহি ফোনটা আচার দিয়ে ভেঙে ফেলে। না, সে কিছুতেই মানতে পারছে না আহিয়ান তাকে ধোকা দিচ্ছে, সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। আহিয়ান ওয়াশরুমে গিয়ে ঝরনা ছেড়ে ধপ করে বসে পড়ে চিৎকার করে কেঁদে যাচ্ছে। কিন্তু কেউ তার এই কান্না শুনতে পারবে না। সে তো আহিয়ানকে এখন নিজের থেকে অনেক ভালোবেসে ফেলেছে, আর আহিয়ান তাকে ধোকা দিচ্ছে। আহিয়ানও মানতে পারছে না। এদিকে আহিয়ান ব্রেকফাস্ট করে নিল। দাদুন বলে ওঠে, আহিয়ান আহিয়ান হুম। দাদুন আমাকে এখন ইলিয়াস মাফিয়া ফোন করেছিল। সে আমাদের কোম্পানির বেশিরভাগ অংশ ওরা নিজেদের নামে করে নিয়েছে। আহিয়ান হোয়াট? দাদুন কালো টাকার পাহাড় দিয়ে কতদিন আর থাকা যায়? ওরা গরিব মানুষের টাকা নিজেদের পকেটে পুড়ছে, আর আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি, তাই এখন আমাদের কোম্পানির পিছনে পড়েছে। আহিয়ান ডোন্ট ওয়ারি দাদুন, আজকেই ইলিয়াসকে শেষ করে আসবো। অনেক অন্যায় করেছে, এমনি কি ওকেও মেরেছে, কতদিনের আমার থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে পারবে। আজকেই হবে ওর শেষ দিন। এই বলে আহিয়ান কাউকে ফোন করে বলে ওঠে, এখনই গার্ডদের রেডি থাকতে বলো, আজকে এই শাকের খেলা শেষ করবো আমি। আহিয়ান দাদুন দোয়া করো, আর আহি কিছু জিজ্ঞেস করলে ম্যানেজ করে নিও।
দাদুন অবশ্যই, এই বলে আহিয়ান বেরিয়ে পড়ে। দাদুন আল্লাহ তুমি দেখো, আমার দাদু ভাই কে? এদিকে আমি কোন রকম সবুজ রঙের সুতির একটা শাড়ি পরে বেরিয়েছি। আয়নায় নিজেকে দেখে নিলাম, চুল থেকে টুকটুক করে জল বেয়ে বেয়ে পড়ছে। কান্নার করার ফলে চোখ একেবারে লাল হয়ে গিয়েছে। সবুজ রংটা বেশ মানিয়েছে গায়ে, ওনার সবুজ রং বড্ড পছন্দ। আজকাল ওনার সব পছন্দকেই আমি গুরুত্ব দিতাম। ভাবতাম এতে বোধ হয় উনি খুশি হন কি বোকা আমি। লাগেজটা গুছিয়ে নিলাম, থাকবো না এই বাড়ি। এই মিথ্যে সম্পর্কে জড়িয়ে লাভটাই বা কি? দরকার নেই, ওনাকে মুক্তি দিয়ে আজই চলে যাব। ঘরটাকে ভালো করে দেখে নিলাম। এই কয়েকদিনই অনেকটাই আপন করে নিয়েছিলাম। চোখে জলটা মুছে বেরিয়ে পড়লাম। আহিকে লাগেজ সহ দেখে দাদুন সহ বাকি সার্ভেন্টরা কিছুটা হলেও অবাক হয়েছে। দাদুন আহির কাছে গিয়ে বলে উঠল, আহি দিদি ভাই, কি হয়েছে? এইভাবে ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? এখন দাদুন দিয়ে কি বলবো? দাদুন দিয়ে যদি সত্যি কথা বলে দিই তাহলে দাদুন দিয়ে কষ্ট পাবে না। না, আমি দাদুনকে বলতে পারবো না সত্যি কথা। দাদুন আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি কোন রকম জোরটা কাটিয়ে বলে উঠলাম, বাবার বাড়ি যাবো দাদুন। আসলে অনেকদিন ধরে যাইনি তো, বাবা মার জন্য মনটা খারাপ করছে। তাছাড়া মাও আমাকে দেখতে চায়। দাদুনটা না হয় ঠিক আছে, কিন্তু দাদিভাই তোমার চোখে জল কেন? আমি নিজের চোখের জলটা মুছে বলে উঠলাম, আসলে দাদুন, চোখে হঠাৎ করেই কি যেন পড়েছে, তাই আর কি। দাদুন আহিয়ান, দাদা ভাই এক সপ্তাহের পর না হয় যাবে দিদি ভাই। আমি কোন রকম বলে উঠলাম, দাদুন উনি আসতে আসতে দেরি হয়ে যাবে, আমি এখন বরং যাই। দাদুনের আহিকে কেমন যেন লাগছে, কিন্তু তাও তিনি বলে উঠলেন, ঠিক আছে দিদি ভাই, তোমাকে না হয় ড্রাইভার দিয়ে আসো। আহিনা দাদুন, মানে হয়েছেটা কি? আমি আগে একটু ভার্সিটির দিকে যাব, অনেকদিন ধরে যাওয়া হয় না। আর সেদিকে এখন গাড়ি চলাচল বন্ধ কোন কারণে। আমি ঠিক সময়ে পৌঁছে যাব। দাদুন, ঠিক আছে দিদিভাই, ঠিক সময় পৌঁছে যাবে। আমি আরেকবার বাড়িটাকে ভালো করে দেখে নিলাম, দাদুনকেও দেখে নিলাম। কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আসছে, তাও নিজেকে কন্ট্রোল করে নিলাম। এই বাড়ি তো আমার নয়, কিন্তু এই বাড়িকে তো আমি নিজের বাড়ি মনে করেছিলাম। আমি লাগেজটা ধরে সদর দরজা দিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম, সমস্ত মায়া ত্যাগ করে। দাদুন নাহি যাওয়ার পথের পানে তাকিয়ে আছে। এদিকে আহিয়ান পায়ের উপর পা দিয়ে বসে আছে। তার সামনেই দাঁড়িয়ে আছেন মধ্যবয়স্ক ইলিয়াস সিকেন্দার। চারদিকে আহিয়ানের লোকেরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। ইশাকের লোকেরা মার খেয়ে মাটিতে পড়ে আছে। ইলিয়াস, তুই কি ভেবেছিস আহিয়ান এইভাবে আমাকে শেষ করতে পারবি? আহিয়ান পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই প্রবাদ বাক্যটা কখনো শুনেছিস? তোর হয়েছে সেই অবস্থা। একটু পর তুই মরবি, এর আমাকে এখনো দেমাগ শেষ হয়নি, তাই না? তোদের মতো কিছু মাফিয়াদের মারতে ইয়ামানের মতো মাফিয়াদের জন্ম। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ইশাক ঘর কাঁপিয়ে হেসে ওঠে। হঠাৎ এইরকম হাসির মানে বুঝতে পারছে না। আহিয়ান, এদিকে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। দাদুনকে তো বলে আসলাম আমি বাবার বাড়ি যাচ্ছি, কিন্তু আমি সেই বাড়িতে কিছুতেই যাব না। কেননা আমার এই অবস্থার জন্য কিছুটা হলেও আমার বাপি আর মা নাই। আমি যাব না ওই বাড়ি। আমি হেঁটে যাচ্ছি, রাস্তার পাশ দিয়ে শাড়ির আঁচলটা মাটিতে গড়িয়ে যাচ্ছে। হঠাৎ করেই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি একটা গাছের নিচে বসে পড়লাম। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, যা বৃষ্টির পানির সাথে মিশে গিয়েছে। পাশের একটা দোকান আছে, সেখান থেকে সাউন্ড বক্সে গান বেজে যাচ্ছে। सजल तेरा करना सकून तो बंदगी क्या बंदगी, तेरे बिना जीना पड़े তো জিন্দগি কে জিন্দগি। সত্যি এই গানটার সাথে কত মিল আমার জীবনের। আজকে সত্যি আহিতা রাহিয়ানের থেকে আলাদা হয়ে গেল, কিন্তু আমি তো ওনাকে কখনোই ভুলতে পারবো না। আমি চিৎকার করে কেঁদেই যাচ্ছি। তখনই আমার ফোন বেজে উঠল। হ্যালো, কে? তার কথা শুনে আমি যেন থমকে যাই। ওনাকে কেউ গুলি করেছে। আহিয়ানা বুঝতে পারছে না সে ঠিক কি করবে। সে জানে তার আহিয়ানের কিছু হতে পারে না।
তার আহিয়ান একদম শোষ আছে, কিন্তু আহিয়ানের একটু চিন্তা হচ্ছে তাকে এখন দুর্বল হলে চলবে না, যে করেই হোক তাকে আহিয়ানের কাছে পৌঁছাতে হবে। সে দৌড়াতে থাকে, কিন্তু কোথায় যাবে? আহিয়ানের ঠিকানা তো তার কাছে না, সে পৌঁছাবেই বা কি করে? যারা আহিয়ানাকে ফোন করেছিল তারা কেউ তো কোনো ঠিকানা দেয়নি। কি করবে এখন আহিয়ানা? মাথা চক্কর দিয়ে উঠছে তার, তখনই কিছু গাড়ি তার সামনে থামে। কিছু লোক বেরিয়ে পড়ে। তারা সকলেই কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। তারা আহির কাছে এসে বলে ওঠে, ম্যাডাম চলুন। আহি বলে, কোথায়? আর আপনারাই বা কারা? ম্যাডাম স্যার যেখানে আছে আমরা আপনাকে সেখানেই নিয়ে যাবে, ভয় পাবেন না, চলুন। মাথা কাজ করছে না আহির, তাই সে আর কিছু যা ভেবে গাড়িতে উঠে পড়ে। এদিকে আহিয়ান রেগে বলে ওঠে, ইশাক আর ইলিয়াস, তোরা দুই ভাই কি ভেবেছিস সেইভাবে ড্রামা করে তোরা আমার থেকে বেঁচে যাবি? ও, ইলিয়াস শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, ঠিক আছে তুই আমাদের যে ইচ্ছে তাই করিস, কিন্তু তার আগে তোর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ আছে। আমাদের গাড়ি একটা পুরনো ডেরার সামনে নামলো। আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম সেই ডেরায়। আমি আহিয়ান বলে চিৎকার করতে করতে প্রবেশ করতে লাগলাম। এই সময় আহিকে একদমই আশা করেনি আহিয়ান, তার চোখ মুখে স্পষ্ট। আমি আহিয়ানকে দেখে অবাক হলেও অনেক খুশি হয়েছি, কেননা উনি একেবারে সুস্থ আছে। আমি ওনার দিকে ছুটে গিয়ে একেবারে জড়িয়ে ধরে কান্না করে দিই। আহি জানেন আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম যখন শুনেছিলাম আপনার গুলি লেগেছে। মনে হচ্ছিল আমার দেহ থেকে আমার প্রাণ পাখিটা একেবারে উড়ে গিয়েছিল। এই বলে আমি হিটকে তুলে কাঁদতে লাগলাম। আহিয়ান এখনো বুঝতে পারছে আহি কেন এইভাবে কান্না করছে। ওইসব কিছু ইলিয়াস আর ইশাকের প্ল্যান। তারা মিথ্যে বলে আহিকে এইখানে এনেছে। আহিয়ান বলে ওঠে, আসো। এই আসো, কাঁদে না। দেখো আমি ঠিক আছি তো লক্ষ্মীটি। আসো নামটি শুনে আমি ওনার দিকে তাকাই। উনি আমাকে আসো বলে ডাকছেন, তার মানে সেদিন রাতে ওই কথাগুলো আমাকে বলছিলেন। তখনই কেউ আহিয়ানের মাথায় সজোরে আঘাত করে। আহিয়ান দপ করে পড়ে। হ্যাঁ, ইশাক মেরেছে আহিয়ানকে। আমি চিৎকার করতে যাব তার আগেই কেউ আমার মুখ চেপে ধরে। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কেননা ওনার মাথা থেকে রক্তপাত হচ্ছে। ইলিয়াস আহির মুখ চেপে ধরে আছে। আহিয়ান উঠতে যাবে, তখন ইশাক বলে ওঠে, এই আহিয়ান একদম না, যেখানে আসিস ওইখানেই থাক, না হলে তোর বউকে তো উপরে পাঠাবো তার সাথে। আহিয়ান রেগে ফুসছে। ইলিয়াস তার সাথে কি রে? ইশাকও, আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের আহিয়ানের জন্য আর একটা ছোট্ট সারপ্রাইজ আছে। তখনই কিছু মহিলা আশফিয়াকে টানতে টানতে নিয়ে। আশফিয়াকে দেখে আমি অবাক, কেননা আশফিয়াকে দেখে মনে হচ্ছে সে 8 মাসে প্রেগনেন্ট। আশফিয়া, আহিয়ান প্লিজ বাঁচাও, আমার কষ্ট হচ্ছে। আহিয়ানের মাঝে আশফিয়াকে কেন আবার নিয়ে আসলি? আশফিয়া ভালোই ভালোই, ওদের ছেড়ে দে। আর তাছাড়া তো তোদের সাথে তো আমার শত্রুতা, তাহলে এর মাঝে কেন আসো আর আশফিয়াকে টানছিস? ইলিয়াস কিছুটা বিক্ষুটে হেসে বলে ওঠে, বন্ধুর বউ আর তার বাচ্চার জন্য। দেখি তোর একটু বেশি দরদ। আহি কিছুই বুঝতে পারছে না। আশফিয়া আহিয়ানের বন্ধু ছেলে, ইশাক দরদ হবে না আবার? ওই বাচ্চাটা তো ওর নিজেরই, যাকে বলে অবৈধ সন্তান। বন্ধু মারা গেছে, এই সুযোগ নিয়ে বন্ধুর বউয়ের সাথে ফার্স্টেন্সি করেছে। কথাগুলো শুনে আমার শরীরে মনে হচ্ছে কেউ ছুড়ে দিয়ে আঘাত করছে। আমার মাথা চক্কর দিয়ে উঠছে, আমি পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে নিই। আশফিয়া নিজের হাত কানে দিয়ে চিৎকার করে বলে ওঠে, দয়া করো, আমার উপরে এত বড় মিথ্যে অপবাদ দিও না। আহিয়ান এইবার আর নিজেকে সামলাতে পারে না। সে গিয়ে ইশাকের নাকে সজোরে একটা খুশি দেয়। ইশাক মাটিতে চিৎকে পড়ে। আহিয়ান, তোর সাহস কি করে হয় আমার বন্ধুর বাচ্চাকে অবৈধ বলার, আমার চরিত্র নিয়ে কথা বলার? জানোয়ার, তোকে তো আর মেরে ফেলবো। এই বলে আহিয়ান ইশাকের পেটে লাথি বসিয়ে দিচ্ছে। আহি বুঝতে পারছে না কিছুই, সবকিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এইটুকু বুঝতে পেরেছে সে অনেক বড় ভুল করে ফেলেছে। আহিয়ান ভুল বুঝেছে। ইলিয়াস, তোর এত বড় সাহস আমার ভাইকে মারিস? দেখ এবার তোর বউকে কি করি। এই বলে ইলিয়াস আহিকে গুলি করতে যাবে, তখনই একটা গুলি এসে তার হাত এসে বের করে। ইলিয়াস মাটিতে পড়ে ব্যথায় কুকড়াতে থাকে। হাতে তার বন্দুক। আহিয়ান পিছনে তাকিয়ে দেখে দাদুনের লোকেরা চারদিক ঘিরে ফেলে। তারা ইশাক আর ইলিয়াসকে নিয়ে যায়। আহিয়ান, দাদুন তুমি?
দাদুন, আমি জানতাম এই দুই ভাই নিশ্চয়ই বড় কোনো প্ল্যান করেছে, তাই আমি চলে এসেছি। আমার হাত ছেড়ে দেওয়াতে আমি তাড়াতাড়ি গিয়ে ওনাকে জড়িয়ে ধরি। আহিয়ানও তার আশুকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। আহিয়ান, আশু তুমি ঠিক আছো তো? আহি, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আশফিয়ার ব্যাপারটা আমি বুঝতে পারছি না। ও আপনার বন্ধুর বউ, কিন্তু ও তো আপনাকেই ভালোবাসতো। আহিয়ান, না, আশফিয়া আমার বন্ধু। আহিয়ান শিকদারকে ভালোবাসতো। আমাদের দুই বন্ধুর নাম ছিল এক। আহিয়ান ছিল একজন মাফিয়া আমার মতো। আহিয়ানকে ওই দুই ভাই একসাথে নির্মমভাবে মেরে ফেলে। আশফিয়ার চোখে জল চলে আসে। সে বলে ওঠে, তোর কোথাও ভুল হচ্ছে। মনে আছে যেদিন আমি তোকে আহিয়ানের কথা বলেছিলাম, সেদিন আহিয়ানের সাথে তার বন্ধুর ছবিও ছিল, দুজন গলা জড়িয়েছিল। আহি, হুম। আশফিয়া, তুই এই আহিয়ানটি আমার আহিয়ান ভেবেছিলি। আহিয়ান যখন মারা যায় তখন আমার 6 মাস চলে। ওর মৃত্যুর খবর পেয়ে আমি প্রায় পাগল হয়ে যাই। তখনই আহিয়ান ভাই আমাকে নিজের বোনের মতো আগলে রেখে আমার সব পাগলামি সহ্য করে। আহিয়ান, আমি তো আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার মৃত্যুর আগে আশফিয়া আর তার বাচ্চার সব দায়িত্ব আমার। আমার মধ্যে যে কতটা অপরাধ বোধ কাজ করছে তা শুধু আমিই জানি। আমি কিভাবে ওনাকে এত বড় ভুল বুঝলাম। আশফিয়া একটা চেয়ারে বসলো আর সে পারছে না। তার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আহিয়ান, অনেক কিছু বলার আছে তোমাকে, আসো। আহি, বলুন। তখনই আশফিয়া জোরে একটা চিৎকার দিয়ে উঠে, কেননা তার পেটে প্রচন্ড পেইন হচ্ছে। আহিয়ানও চিৎকার করে ডক্টরের দিয়ে ডেকে যাচ্ছে। আহিয়ানের চিৎকারে সকলে চলে আসে। ডক্টররা আহিয়ান আর দাদুনকে দেখে বলে ওঠে, মি খান, আপনারা। আহিয়ান রেগে বলে ওঠে, এতক্ষণ ধরে আপনাদের ডেকে যাচ্ছে, কোথায় ছিলেন? দেখুন পেশেন্ট পেইনে কান্না করছে। দাদুন, আপনারা তাড়াতাড়ি আশফিয়াকে নিয়ে যান, ওর অবস্থা ভালো না। আমি আশফিয়ার হাত শক্ত করে ধরে আছি। ওর কষ্ট দেখে আমারও প্রচন্ড কষ্ট হচ্ছে। ওনারা আশফিয়াকে ভিতরে নিয়ে গেলেন। আমি চেয়ারে বসে পড়লাম। আশফিয়ার জন্য চিন্তা হচ্ছে, ওর কিছু হবে না তো? আমি জানি ওর কিছুই হবে না। আল্লাহর উপর ভরসা আছে। আহিয়ান এক কোণে দাঁড়িয়ে আছে। আর যদি আশফিয়ার কিছু হয়ে যায় তাহলে সে তার বন্ধুকে কি জবাব দিবে? সে তার ওয়াদা পালন করতে পারেনি। দাদুন চারিদিকে পাইচারি করে যাচ্ছে। তখনই ডক্টর বাইরে এসে বলে ওঠে, মি খান। ডক্টরকে দেখে সবাই তার কাছে ছুটে যায়। আহিয়ান, আশফিয়ার কি অবস্থা? ডক্টর, দেখুন মি, আহিয়ান পেশেন্ট এখন প্রেগনেন্ট। এই অবস্থায় এত চাপ উনি নিতে পারেননি, যার কারণে এইভাবে ওনার পেইন শুরু হয়ে গিয়েছিল। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। দাদুন, থ্যাংকস ডক্টর। ডক্টর, মোস্ট ওয়েলকাম। আর একটা কথা, উনি আপনাদের কি হয়? আমি কিছু বলবো তার আগেই আহিয়ান বলে ওঠে, আমার বোন হয়। ডক্টর, আপনার বোনকে যত্নে রাখবেন। এই সময় বেশি টেনশন ওনার জন্য ক্ষতিকর। আহিয়ান, অবশ্যই ডক্টর, আপনি নিশ্চিন্ত থাকুন। আহিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। তখনই হন্তদন্ত হয়ে আহির বাবা মা প্রবেশ করে। আহি তার বাবা মাকে দেখে কিছুটা অবাক হয়। আহি, বাবা মা তুমি? আহির মা তার মেয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, তুই ঠিক আছিস তো মা? আহি, হ্যাঁ মা, দেখো আমি একদম সুস্থ আছি। আসলে আশফিয়া একটু অসুস্থ হয়ে গিয়েছিল। আহি তার বাবা মার দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু এইবার তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও। আহির বাবা, কিসের উত্তর? আহি একবার আহিয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, উনাকে তোমরা চিনতে, তাই না? উনি একজন মাফিয়া, তাও তোমরা জানতে? বলো, তাই না? উনি ফুপির একমাত্র ছেলে আহিয়ান। আহির বাবা মা কি বলবে বুঝতে পারছে না, তবু আহির বাবা বলে ওঠে, আহির বাবা, হ্যাঁ তোর ছোট ফুপির ছেলে আহিয়ান। আমরা যখন জানতে পারি তোর ফুপা হল একজন মাফিয়া, তখন আমরা তোর ফুপা ফুপির সাথে নিজেদের সম্পর্ক শেষ করে দিই। তখন আহিয়ানও ছোট। আমার বোনটা অনেক কষ্ট নিয়ে আমাদের বাড়ি থেকে চলে গিয়েছিল। তার কয়েকদিন পরে হয় তাদের অ্যাক্সিডেন্ট, তারপর সব শেষ। সেই অপরাধ বোধ আমাকে আজও করে খায়। বোনের লাশটিও দেখতে পাইনি, তাই বাড়িতে ওর কথা উঠলেই আমার অপরাধ বোধ জেগে ওঠে। নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে। ইয়ানা বড় আদরের বোন ছিল। আহিয়ান এক কোনায় হাত ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখে পানিতে টলমল করছে। আহি তার বাবা মার কাছে গিয়ে বলে উঠল,
আজকে আমার কোনো আফসোস নেই এই বিয়ে নিয়ে, কেননা বাবা মা তার সন্তানের জন্য যা করে ভালোই করে। আমিই তো ভাগ্যবতী, এমন স্বামী কয়জন এই বাবায়। এমনকি আজ আমি বলেও দিতে পারি এই লোকটাকে আমি নিজে থেকে বেশি ভালোবাসি। কথাটি শুনে আহিয়া নাহির দিকে তাকায়। তার মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। দাদুন এক তৃপ্তিমূলক হাসি দেয়। আহি তার বাবা মাকে আবারও বলে ওঠে, সত্যি আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আহির বাবা মা তাদের মেয়েকে জড়িয়ে ধরে বলে ওঠে, সুখী হো মা, আশফিয়া এখন কিছুটা সুস্থ আছে, তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আহিয়ান জানালার এক কোণে দাঁড়িয়ে আছে। আহি রুমে এসে দেখে আহিয়ান কিছু একটা ভাবছে। আহিকে দেখে আহিয়ান বলে উঠে, আসো আশফিয়া কি করছে? আহি ঘুমিয়েছে। আহিয়ান ছোট্ট করে ও বলে জানালার দিকে তাকায়। আহি আহিয়ানের কাছে গিয়ে বলে উঠে, কি ভাবছেন? আহিয়ান, তেমন কিছু না, তোমার মনে অনেক প্রশ্ন আছে তাই না? আহি কিছুটা হলেও আছে। আহিয়ান মুচকি হাসি দিয়ে বলে উঠে, ঠিক আছে চলো। আহি কিন্তু কোথায়? আহিয়ান আহির হাতে একটা শাড়ি দিয়ে বলে ওঠে, বেশি কথা না বলে শাড়িটা পরে রেডি হয়ে নাও। এই বলে আহিয়ান চলে যায়। আহি আর কিছু না ভেবে শাড়িটা পরে নেয়। সবুজ কালারের তাতে শাড়ি, আহিয়ানের পছন্দের শাড়ি। এখন আহিয়ানের কাছেও পছন্দের হয়ে উঠেছে। কিন্তু এত রাতে তারা কোথায় যাবে সে? আহি বাইরে যেয়ে দেখে আহিয়ান গাড়ির সাথে হেলান দিয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে। আহিয়ানের গায়ে সবুজ রঙের পাঞ্জাবি। আহিয়ানকে বেশ হ্যান্ডসাম লাগছে। পাঞ্জাবি তার গায়ে একেবারে মানিয়েছে। আহি আহিয়ানের কাছে গিয়ে বলে ওঠে, কি দেখছেন? আহিয়ান আহির দিকে না তাকিয়ে বলে ওঠে, ভাবছি আকাশে চাঁদটি সুন্দর নাকি যে এখন সবুজ রঙের শাড়ি পরে আছে সে বেশি সুন্দর। আহিয়ান আবারও কিছুক্ষণ ভেবে বলে ওঠে, নিঃসন্দেহে আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে বেশি সুন্দর। আহি, আমাকে তো আপনি দেখলেনই না আমাকে শাড়িতে কেমন লাগছে, তাহলে কিভাবে বুঝলেন? আহিয়ান কিছুটা মৃদু হাসি দিয়ে বলে ওঠে, আমি তো জানি আমার আশুকে সবসময়ই সুন্দর লাগে। এখন চলো উঠে পড়ো। আমার কিছুটা ভালো লাগলেও খারাপ লাগছে উনি আমাকে দেখলো না। উনার জন্য সাজলাম। উনি গাড়ি করে একটি নির্জন জায়গায় রাখে। আহিয়ান আমার দিকে না তাকিয়ে বলে ওঠে, চলো। আমিও উনার কথা মতো নেমে পড়ি। একটি নদীর পাড়ের সামনে উনি গাড়িটি রাখেন। চারিদিকে শীতল বাতাস আমার গায়ে ছুঁয়ে যাচ্ছে। তখনই আমি চারপাশে তাকিয়ে দেখি উনি নেই। কোথায় গেলেন উনি? হঠাৎই অনুভব করি আমার চারপাশে চক্রাকারের মতো হাজারো প্রদীপ জ্বলে উঠল। সেখানে লেখা উঠল, আসলে এই প্রদীপের চক্রের মতো আমি তোমার ভালোবাসার চক্রসীমাতে বন্দী হয়ে গিয়েছিলাম ঠিক 2 বছর আগে। আমার খুশিতে চোখে জল চলে আসলো। সিম্পল একটা কথা ভালোবাসি এটাও বলতে এইরকম অদ্ভুত টেকনিক শুধুমাত্র আমার আহিয়ানি পারে। তখনই আমি তাকিয়ে দেখি উনি পিছনে ঘুরে আছেন। আজকে তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব আসো। আজ থেকে ঠিক 2 বছর আগে বিদেশ থেকে এসেছিলাম মামা মামির সাথে দেখা করতে। কিন্তু একদিন তোমাকে এই নদীর পাড়ে দেখেছিলাম। একটি চক্রে কানামাছি খেলছিলে তোমার বান্ধবীদের সাথে। সত্যি বলতে সেদিন তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আসো। বলতে গেলে প্রথম দেখা ভালোবাসা। যখন জানতে পেলাম তুমি আমার মামা মামির মেয়ে তখন যেন তোমাকে পাওয়াটা আরো সহজ হয়ে গেল। সেদিন আমি বিদেশে চলে গিয়েছিলাম। যেদিন দেশে ফিরলাম তখন অদ্ভুতভাবে তোমাকে বিয়ে করে ফেললাম। আর তোমাকে এইটাও বললাম আমি তোমাকে ভালোবাসি না। আমি চেয়েছিলাম তোমাকে আমার ভালোবাসার চক্রসীমাতে বন্দি করে নিজের ভালোবাসার কথাটি প্রকাশ করব। আজকে সেই দিন চলে এসেছে। পিছন থেকে একজোড়া হাত আহিয়ানকে জড়িয়ে ধরে। আহিয়ান পিছনে ঘুরে তার আশুর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তার আশুকে জড়িয়ে ধরে। আহিয়ান এখন কি সিনেমার নায়কের মতো অনুমতি চাইতে হবে নিজের বউয়ের কাছে যে আর কি আমার অধিকার আমাকে দিবে, আপন করতে দিবে তোমায়? আগে বলে রাখছি আমি কিন্তু সিনেমার নায়ক না। আহি তার স্বামীর বুকে মুখ গুজে বলে ওঠে, আমিও সিনেমার নায়িকা নই, আমার স্বামীকে আর অন্তত বাধা দিব। আহিয়ান, আমাকে নকল করা হচ্ছে তাই না? আহি মজা করে বলে ওঠে, আমার বরের নকল করছি তাতে কার কি? হঠাৎ করে ঘুম ভেঙে যায় আহি। সে বাইরে তাকিয়ে দেখে এখনো ভোর। সূর্য উদয় হয়নি, কিন্তু আজ থেকে তাদের সংসারের এক নতুন অধ্যায় শুরু হবে।
আহি এবং আহিয়ানের নতুন অধ্যায়। রাতের কথা মনে পড়তেই লজ্জায় মেয়ে পড়ে আহি। সত্যি আহিয়ানের নামের সাথে লুচু মাফিয়ার কথাটি একেবারে যায়। সে বিছানার দিকে তাকিয়ে দেখে আহিয়ান নেই। কোথায় গেল সে? আহিয়ান এই সময় কোথায় থাকতে পারে তা বুঝতে কোনো অসুবিধা হলো না আহিয়ান। সে ছাদে চলে যায়। ছাদের এক কোণে একটি ছোট্ট দোলনায় বসে আছে আহিয়ান। আহিয়ানের কাছে গিয়ে বলে উঠল, কি করছো তুমি? আহিয়ান আহিকে নিজের পাশে বসিয়ে বলে উঠে, আহিয়ান আমার আসু তো এক রাতেই এত হয়েছেন যে আপনি থেকে তুমি। আহি মিষ্টি একটা হাসি দেয়। ভাবতেই অবাক লাগে এই সুন্দর বোর্ডটা শুধুমাত্র তার। আহিয়ান নিয়ে উঠে, যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় এই দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার। হৃদয় জুড়ে নামে অতই আধার, ব্যথার সমাধিতে বসে এমন ফোটায় আসার ফুল রাশি রাশি। যখন দেখি ওই মুখের হাসি, স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও, জাগরণে এসে গেছে দাঁড়াও। শিশুকালের রূপকথাগুলো পায়ে পায়ে সব আসে ফিরে, তোমার কথা রূপকথা ঘিরে, ভুলে ভরা যত স্বরলিপি গানের কোকিল হয়ে উঠে লিখে। এইভাবে আহি ও আহিয়ান একে অপরের ভালোবাসার চক্রসীমাতে বন্দী হয়ে থাকুক সারা জীবন। সমাপ্ত।